জলে ঝাঁপিয়ে পড়েও বিন্দুবাসিনীর আর নাগাল পায়নি গঙ্গানারায়ণ। তখন সে নিজেও বিশেষ সম্ভরণ পটু ছিল না। রাত্রির অন্ধকারে মধ্যগঙ্গায় এক নিমজ্জিতাকে উদ্ধার করার সাধ্যও ছিল না তার। বিন্দু হারিয়ে গেল এবং সে নিজে যে কি প্রকারে বেঁচে গেল তা সে আজও জানে না। জলে পড়ার একটুক্ষণের মধ্যেই সে চেতনা হারিয়েছিল। জ্ঞান হবার পর দেখল সে নদীর ধারে কর্দমাক্ত এক ঝোপের মধ্যে শুয়ে আছে। জীবন ধারণের বাসনা আর ছিল না গঙ্গানারায়ণের, কিন্তু মৃত্যুর দেবতা তাকে কৃপা করেনি। এরপর বহু দেশ পরিভ্রমণ করেছে সে। বারাণসীতেও কিছুদিন আত্মগোপন করেছিল। তারপর সে অগ্রসর হয়েছে গঙ্গা তীর ধরে দক্ষিণের দিকে। পাটনা পর্যন্ত এসে সে আবার গতি পরিবর্তন করেছিল। বাংলাদেশে ফিরতে তার একটু ইচ্ছে হয়নি। সে মুখ ফিরিয়েছে উত্তর ভারতের দিকে। হরিদ্বার, লক্ষ্মণ ঝোলা পেরিয়ে সে গঙ্গোত্রী পর্যন্ত গিয়েছিল। তখন তার মনে হয়েছিল হিমালয়ের ক্রোড়েই বাকি জীবনটা সে কাটিয়ে দেবে। বিস্ময়ের কথা এই যে বিন্দুবাসিনীর সম্পর্কে সে আর তেমন শোক ব্যথা অনুভব করেনি। বারাণসীতে বিন্দুবাসিনীকে দেখার আগে পর্যন্ত যে তীব্র ব্যাকুলতা বোধ ছিল, পরবর্তীকালে তা কোথায় হারিয়ে গেল। জলের অতলে বিন্দুবাসিনীর মৃত্যু যেন তার জীবনের স্বাভাবিক পরিণতি। লক্ষ্মণঝোলা গঙ্গোত্রী যেখানে পাহাড় ও আকাশের মতো বিশালদের রাজত্ব, সেখানে আর অন্য ক্ষুদ্র কথা মনে স্থান পায় না। কিছুদিনের জন্য গেরুয়া ধারণ করেছিল গঙ্গানারায়ণ। এই দেশে গেরুয়াধারী সন্ন্যাসীদের গ্রাসাচ্ছদনের অভাব হয় না। নদী তীরে চুপ করে বসে থাকলেও কেউ না কেউ এসে কিছু দিয়ে যায়। হরিদ্বারে বড় বড় সাধুদের আখড়া আছে, সেখানে ভিড়ে গেলে কেউ কোনো প্রশ্ন করে না। ডালপুরি ভোজের সময় অনায়াসে বসে পড়া যায় এক ধারে। কয়েক বছর সে তার মনকে যেন ছুটি দিয়ে শুধু শরীর নিয়ে বেঁচেছিল। তখন গঙ্গানারায়ণকে দেখা যেত ঋষিকেশে পূর্ণ অবতারের বাবার আখড়ায় প্রতি সন্ধেবেলা অন্য চেলাদের সঙ্গে গলা মিলিয়ে ভজন গান গাইছে। কিন্তু মনের ঘুম একসময় ভাঙবেই, জাগ্রত অবস্থায় না হোক স্বপ্নে। মানুষ অভ্যেসের দাস হতে হতেও একদিন হঠাৎ শরীর থেকে ঝেড়ে ফেলতে পারে গতানুগতিকতার বন্ধন। সুমহান প্রকৃতিও একসময় আকর্ষণহীন হয়ে যেতে পারে। গঙ্গানারায়ণও একদিন শরীরে সেই রকম চাঞ্চল্য বোধ করল। নিজেকেই নিজে একসময় সে ব্রাহ্মধর্মের দীক্ষা দিয়েছিল। তারপর থেকে দেবদ্বিজের প্রতি সে আর কিছুতেই ভক্তিমান হতে পারে না। হিমালয়ের অধিকাংশ সাধুকেই তার আচার সর্বস্ব উদ্দেশ্যহীন মানুষ বলে মনে হয়। প্রায়ই আখড়াগুলিতে ধুমধাম করে নানা রকম যজ্ঞ হয়, তাতে অনেক ঘি পড়ে। গঙ্গানারায়ণের কাছে এসবই নিছক শিশু ক্রীড়ার মতন। বিশাল চেহারার এক একজন সাধু যেন এক একটি শিশু। তবু শিশুর সহচার্যই বা পূর্ণবয়স্ক মানুষের কতক্ষণ ভালো লাগে। নিরাকার নির্বিকল ঈশ্বরের উপলব্ধি যদি মানুষের জীবনের উদ্দেশ্য হয়, তার জন্য পাহাড় কন্দনে ক্রোচ্ছাদনের তো কোনো প্রয়োজন নেই। একদিন গঙ্গানারায়ণ পাহাড় ছেড়ে আবার সমতলে ফিরে আসা মনস্থ করলো। কিন্তু কোথায় ফিরবে? এতগুলি বছর পর সে আবার কলকাতায় ফিরে যাবে কোন মুখে? জননী বিম্ববতীর সামনে অকস্মাৎ উপস্থিত হয়ে নাটকীয়ভাবে বলবে, মা আমি এসেছি। বিম্ববতী এখনো জীবিত আছেন কিনা তারই বা ঠিক কি? বরং যেখান থেকে সে ছেদ টেনেছিল সেখান থেকেই আবার শুরু করা যেতে পারে। ঋষিকেশে পূর্ণ অবতার বাবার আশ্রমে থাকার কালে সে পরপর দুরাত্রি একই স্বপ্ন দেখেছিল। একজন দাড়িওয়ালা বৃদ্ধ মুসলমান হাপুস নয়নে কাঁদছে, আর গঙ্গানারায়ণ তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে আমি তোমার পুত্রের সন্ধান পাওয়ার জন্য সব রকম চেষ্টা করব। এরূপ স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর গঙ্গানারায়ণ খুব অবসন্ন বোধ করে। তার জীবনের ওই পর্বটির স্মৃতি তার কাছে খুবই আচ্ছা। এক মধ্যনিশীতে সে বজরা থেকে নেমে স্বপ্নচালিতের মতো একদল তীর্থযাত্রীর সঙ্গ নিয়েছিল। ঠিক যেন ঘোরের দশা তখন তার। সেই ঘোর ভেঙেছিল প্রয়াগ তীর্থে এসে স্নান করার পর। সে এক বৃদ্ধের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতি পালন করেনি। স্বপ্নলব্ধ এই বোধ তাকে পীড়া দেয়। তার মনে পড়ে ইব্রাহিমপুরের কথা, যেন তার বজরা এখনো সেখানকার ঘাটে বাঁধা আছে তার অপেক্ষায়। সে আবার সেখানে ফিরে গেলেই নতুন করে আবার সবকিছু শুরু করা যায়। গঙ্গানারায়ণ তাই ইব্রাহিমপুর ফিরে আসে। কুঠিবাড়িতে আশ্রয় নেবার পর গঙ্গানারায়ণ দেশের বর্তমান অবস্থা বুঝে নেবার চেষ্টা করলো। ইতিমধ্যে যে সিপাহী বিদ্রোহের মতো একটা এত বড় ঘটনা ঘটে গেছে তাও সে জানে না। কোম্পানির রাজত্ব শেষ, এখন চলছে মহারানী ভিক্টোরিয়ার শাসন। ভুজঙ্গ ভট্টাচার্য বহুদর্শী লোক, অনেক কিছুর খবরাখবর রাখে। সে ইতিমধ্যেই গঙ্গানারায়ণের আগমন বার্তা জানিয়ে একজন বিশ্বাসী লোক মারফত পত্র পাঠিয়েছে কলকাতায় বাবুদের কাছে। গঙ্গানারায়ণের সে খাতির যত্নও করছে যথেষ্ট।
গঙ্গানারায়ণ দেখল এই এলাকায় তাদের জমিদারি কাজকর্ম আর কিছু নেই এখন। সব জমি সাহেবদের কাছে ইজারা দেওয়া। তাদের নিজস্ব যে কিছু খাস জমি ছিল সেখানে আখের চাষ দেওয়া হতো এবং কয়েকজন চায়নাম্যান সেখানে খুলেছিল একটা চিনি কল। সেসব কিছুরই অস্তিত্ব নেই আর। আখের জমিতেও নীল চাষ হয়। চায়নাম্যানরা পালিয়েছে, চিনির কল তছনছ করে দিয়েছে কেউ। অথচ এক সময় ইব্রাহিমপুর পরগনাটি ছিল সিংহদের এস্টেটের প্রায় একটি সোনার খনি। এখন এর সবই নীলকরদের খপ্পরে। নীলকর সাহেবরা যে সম্প্রতি কি করাল রূপ ধারণ করেছে সে খবরও ভুজঙ্গ ভট্টাচার্য শোনায় তাকে। পোশাক রঞ্জিত করার জন্য ইউরোপের বাজারে নীলের খুব চাহিদা, আর বাংলাদেশের নীল অতি উৎকৃষ্ট ধরনের, তাই এর চাহিদাও বেশি। নীল চাষ করে চাষি যদি ন্যায্য দাম পায় তাহলে অন্য চাষের চেয়ে সেটা তার পক্ষে লাভজনকই হবে। সেজন্যই রামমোহন দ্বারকানাথের মতো মানুষও মনে করেছিলেন নীল চাষ বাংলার চাষিদের উন্নতির সহায়ক হবে। কিছু কিছু জমিদারও নিজ জমিদারিতে নীল চাষে প্রবৃত্ত হয়, কিন্তু এই লাভজনক ব্যবসা অবিলম্বে কুক্ষিগত করে নীল সাহেবেরা, এবং লাভের নেশায় উন্মুক্ত হয়ে তারা পিঁপড়ের পেট টিপে মধু বার করতে জানে। কয়েক দশকের মধ্যেই চাষিদের শোষণ করতে করতে একেবারে ছিবড়েতে পরিণত করেছে তারা। সব চাষি নীলকরদের কাছে ঋণ জালে আবদ্ধ, এবং বছরের পর বছর সেই ঋণের বোঝা বাড়ছে। চাষির জমিতে উৎপাদন যতই হোক তাতে তার লাভ কিছুই নেই। নীলের বদলে ধান চাষ করলে চাষি তবু অন্তত সম্বৎসরের খোরাকি পায়, কিন্তু তার উপায় নেই। সাহেবদের অত্যাচারে তারা শুধু নীল চাষ করতেই বাধ্য। ব্যাপার এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোনো কোনো চাষি মরিয়া হয়ে চাষ করাই বন্ধ করে দিয়েছে এই বৎসর। চাষ করলেও অনাহার, না করলেও অনাহার, দুটোই যখন সমান তখন চাষ না করাই তো ভালো। বর্তমানে অবস্থা সেজন্য থমথমে। গঙ্গানারায়ণ প্রতিদিনই একবার করে নিকটস্থ গ্রামগুলিতে পদব্রজে বেড়াতে যায়। ভুজঙ্গ ভট্টাচার্য এটা পছন্দ করে না মোটেই। সে বরং গঙ্গানারায়ণকে পরামর্শ দেয় কলকাতায় চলে যাবার জন্য। তার ধারণা খুব শীঘ্রই গ্রাম দেশে একটা ব্যাপক গোলযোগ শুরু হবে, সুতরাং এখন এখান থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। গঙ্গানারায়ণ অবশ্যই এই পরামর্শে কর্ণপাত করে না। এমনকি ভুজঙ্গ ভট্টাচার্য তার সঙ্গে দু একজন রক্ষী দেবার প্রস্তাব করলেও সে তা প্রত্যাখ্যান করেছে। জমিদারি চালচলনে সে অনেকদিন অভ্যস্ত নয়। সে জীবনের প্রতি আর কোনো মোহ তার নেই। একবার যে মুক্ত জীবনের স্বাদ পেয়েছে সে আর কোনো রকম পোশাকি বন্ধনই মেনে নিতে চাইবে না। এখন সে স্বচ্ছন্দে নগ্ন পায়ে চলাফেরা করে। শুধু ধুতি পরিধান করে খালি গায়ে বাইরে বেরোতেও সে লোক লজ্জা অনুভব করে। ভুজঙ্গের অনেক পীড়াপিড়িতে সে গায়ে একটি উত্তরীয় জড়াতে সম্মত হয়েছে, কিন্তু জুতো আর পায়ে দেয় না। গঙ্গানারায়ণ নিজে আর জমিদার বলে পরিচয় দিতে না চাইলেও গ্রামবাসীদের চোখে সে জমিদার। তার চমকপ্রদ প্রত্যাবর্তনের কাহিনী কাছাকাছি অনেকগুলি গ্রামে রটে গেছে। লোকের মুখে মুখে কাহিনী আরও পল্লবিত হয়। সাধারণ চাষি গৃহস্থেরা তার দিকে সম্ভ্রম ও ভয়ের দৃষ্টিতে তাকায়। চোখাচোখি হলে সেলাম জানায়, কেউ তার কাছে অন্তর খোলে না। কয়েকদিন গঙ্গানারায়ণ এরকম গ্রামে ঘুরোঘুরি করার পর বৃদ্ধের দল তাকে সানুনয় অনুরোধ করলো আর তাকে গ্রামের মধ্যে প্রবেশ না করতে। তার জন্য নিরীহ লোকেরা বিপদে পড়তে পারে। পাশের গ্রামের নবীন মাধব নামে এক দৃঢ়চেতা যুবক এবং এই গ্রামের মোহাম্মদ রেজা খান নামে এক বর্ধিংসু চাষি নীলকর সাহেবদের বিরুদ্ধে সদরে মামলা দায়ের করেছিল। তার ফলে সাহেবরা একেবারে ক্রোধে অগ্নিশর্মা হয়ে আছে। মামলায় দুজনে যদিও পরাজিত হয়েছে, তবু সাহেবদের ধারণা কেউ একজন এসব ব্যাপারে গ্রামের লোকদের প্ররোচনা দিচ্ছে, এবং গঙ্গানারায়ণের মতো একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে সাহেবদের সন্দেহ হবেই। বিপদ সত্যিই একদিন এলো। বিরাহিমপুর কুঠিতেই একদিন হিন্দু পেট্রিয়ট পত্রিকার একটি সংখ্যা হঠাৎ হাতে এলো গঙ্গানারায়ণের। আদ্যবান্ধ পত্রিকাটি পড়ে সে চমৎকৃত হলো। এই পত্রিকার প্রতি লাইনেই যে অগ্নিক্ষরা। সম্পাদকের নাম একজন কে হরিশ মুখার্জি। গঙ্গানারায়ণ তাকে চিনতে পারল না। এমন চোস্ত ইংরেজি লিখে নিশ্চয়ই হিন্দু কলেজের কোনো কৃতবিত্ত ছাত্রই হবে, কিন্তু হিন্দু কলেজের এই নামের কোনো ছাত্রের কথা গঙ্গানারায়ণের স্মরণে আসে না। পত্রিকার নাম হিন্দু পেট্রিয়ট, কিন্তু মুসলমান চাষিদের সমস্যার কথাও সবিস্তারে লিখেছে। হিন্দু পেট্রিয়ট পড়ে গঙ্গানারায়ণ বারাসাতের হাকিমের হুকুমনামার কথা জানতে পারল। সরকার নীল চাষিদের প্রাণান্তকর অবস্থা সম্পর্কে অবহিত হয়েছে এবং নীলকর ব্যবসায়ীদের জোর জুলুম নীতির জন্য উদ্বিগ্ন। বারাসাতের হাকিম সেজন্যই তার এলাকার থানার দ্বারকাদের নির্দেশ দিয়েছেন, যে চাষির নিজস্ব জমি আছে সে তার জমিতে তার খুশি মতন ফসল চাষ করতে পারে। জবরদস্তি করে তার জমিতে যদি নীল চাষ করাতে চায় কেউ, তাহলে পুলিশ তা প্রতিরোধ করবে।
এ সংবাদ পড়ে গঙ্গানারায়ণ যথার্থ উৎফুল্ল হয়ে উঠল। হানিফা বিবি এবং তার স্বামী জামালউদ্দিন শেখকে সে ফিরিয়ে আনতে পারেনি বটে, কিন্তু হানিফা বিবি কিংবা জামালউদ্দিন শেখের মতো আর কেউ যাতে নীলকুঠিতে গিয়ে গুম খুন না হয় সেই ব্যবস্থা সে করতে পারে। তাছাড়া পুলিশের সাহায্য যদি চাষিরা পায় তাহলে নীল ফসলের বদলে বাংলার মাঠ আবার সোনার ধানে ভরে যাবে। গঙ্গানারায়ণের প্রথমেই মনে হলো গ্রামে গিয়ে চাষিদের সঙ্গে সংঘবদ্ধ হবার জন্য আহ্বান জানাবে। সবাই মিলে এক কাট্টা হয়ে যদি নীল চাষ অস্বীকার করে তাহলে মুষ্টিমেয় নীলকর সাহেবরা কি করবে? বারাসাতের চাষিরা যদি নীল চাষে বিরত হতে পারে তাহলে নদিয়াতেই বা পারবে না কেন? পরে সে মাথা ঠান্ডা করে আরো কিছুক্ষণ ভাবে। এখনই নিরীহ নির্জীব চাষিদের উস্কানি দিয়ে কোনো ঝঞ্ঝাটের মধ্যে টেনে আনা ঠিক হবে না। আগে প্রস্তুতি দরকার। সবচেয়ে নিকটবর্তী থানায় এখান থেকে 10 মাইল দূরে। গঙ্গানারায়ণ নিজে যাবে সেখানে। তার আগে এই এলাকার চাষিদের মনোভাব যাচাই করে নিতে হবে তার। চাষিরা যদি একযোগে নীল চাষে অস্বীকার করতে রাজি থাকে তাহলে পুলিশ সেপাইদের উপস্থিতিতে তারা একদিনেই সকলের জমিতেই মই দেবে। পরদিন সকালে এক বাটি দুধ ও কিছু ফলাহার করে গঙ্গানারায়ণ গেল গ্রামের দিকে। ছোট একটি ডোবার পাশে একটি অশ্বত্থ গাছের তলায় একজন লোক দাঁড়িয়ে আছে, পরনে ডোরা কাটা লুঙ্গি। তার বক্ষটি এমনই লোমশ যে আর কোনো পোশাকের দরকার হয় না। চোখের দৃষ্টিতে একটা পাগল পাগল ভাব। লোকটির নাম তোরাব। এর শরীরের গড়ন দেখলে মনে হয় যে এককালে সে বেশ বলশালী পুরুষ ছিল, এখন খাঁচাখানি মাত্রই সার। লোকটিকে গঙ্গানারায়ণ বিশেষভাবে লক্ষ্য করেছে একটি কারণে। অন্য গ্রামবাসীরা তাকে দেখলেই বাবু ছালাম বলে সম্বোধন করে কপালে হাত তোলে, কিন্তু এই লোকটি কোনোদিন কোনো সালাম জানায়নি। বরং গঙ্গানারায়ণের চোখের দিকে চোখ পড়লেই সে উল্টো দিকে ঘুরে যায়। আজ গঙ্গানারায়ণ শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে এলো তোরাপের দিকে। সেও অমনি পিছন ফিরে দাঁড়ালো এবং উৎকট গলায় যেন অশ্বত্থ বৃক্ষটিকেই উদ্দেশ্য করে একটি গান ধরল। গঙ্গানারায়ণ গানটির কথা ঠিক মর্ম বুঝতে পারল না। অনেকটা যেন এই রকম: বেড়াল চোকা হাদা হেমদো নীলকঠির নীল মেমদো। এই দুটি লাইনই সে গাইতে লাগলো বারবার। একটুক্ষণ দাঁড়িয়ে সেই গান শুনে তারপর গলা খাকারি দিয়ে বলল, কি মিয়া, কি গান গাইছো? এদিকে ফিরে একটু ভালো করে গাও না শুনি। তোরা একটুখানি পাশ ফিরে তেরচাভাবে দেখলো গঙ্গানারায়ণকে। তারপর বক্রস্বরে বলল, আমি পাগলা ছাগলা মনীষী, আমি কি গান জানি? গান শুনবেন তো বেগুন বেরেতে যান না কেন? অপরকে প্রসন্ন করার জন্য মানুষ যেমন কণ্ঠস্বরে একটা কৃত্রিম অতিরিক্ত মিষ্টতা আনে, সেইভাবে গঙ্গানারায়ণ বলল, তুমি পাগল কেন হবে? বেশ তো গান গাইছিলে। তোরা বলল, হ, পাগল হইছি, নীলির গায়ে পাগল হইছি। তারপর সে সম্পূর্ণ ফিরে বলল, আগে জমিদারে মারছে, অহন মারে নীলির সাহেব। আমাদের যা জীবন, থায়ের আর বাসা আর মরা, পাগল হনই সবচেয়ে ভালো। খাই না খাই বলগো বাজায়, গান শুনবেন কইলেন, শোনেন তয়। ঘর ভাঙিলে জমিদারে, জাত মারলে পাদ্রি ধরে, ভাত মারলে নীল বাঁধরে। গঙ্গানারায়ণের মুখে একটু অপ্রস্তুত ভাব ফুটে উঠল। সে যে জমিদার বংশের সন্তান, এ কথা কেউ তাকে ভুলতে দেবে না। সে ধীর স্বরে জিজ্ঞেস করলো, জমিদার তোমার ঘর ভেঙেছিল কবে? তোরাব এবার হা হা করে হেসে বলল, আমার তো ঘরই নাই, তা ভাঙবে কি? এ গানটা রসেছে আমার নানা বছরউদ্দিন শেখ। মোর ছিল মোটে 5 বিঘে জমি, তাও সাহেবেরা নীলির জন্যই দেগে দিয়েলো। হাল গরু বেচে দিয়েছি, চাষি করুম না, তাও সমুন্দির পোড়া সারে না মুড়ে। এবার গঙ্গানারায়ণ উৎসাহের সঙ্গে বলল, শোনো তোরাব, তোমার জমিতে যদি তুমি নীল রুইতে না চাও, ধান রুইতে চাও, আমি তোমায় সাহায্য করব। কিন্তু এই আলোচনা আর বেশি দূর অগ্রসর হতে পারল না। গ্রামে একটা হৈ হৈ রব উঠল। দাবানলের তারা খাওয়া জন্তু জানোয়ারদের মতো উদ্ভ্রান্তভাবে ছুটতে লাগলো মেয়ে পুরুষ শিশুরা। কুঠিয়াল সাহেবরা দলবল নিয়ে আসছে, সব জমি নীল চাষের জন্য দাগিয়ে দেবে। এবারে নাকি সাহেবরা 1 ছটাক জমিও ছাড়বে না। এমনকি পাগল তোরাবও বুঝলো যে এই সময় গঙ্গানারায়ণ সাহেবদের নজরে পড়লে বিপদ ঘটবে। সে বলল, ও বাবু, যদি ফরানে বাঁচিতে চাও তো হুই পগারের পারে দৌড়ে পালাও, তুমি বদ্দর নোক, তোমারে আগে বানবে। গঙ্গানারায়ণ তবু দাঁড়িয়ে রইল। সে পালাবে কেন? ব্রিটিশ রাজত্বে মহারানী সমস্ত প্রজারই সমান অধিকার। লোভে উন্মত্ত কিছু ব্যবসায়ী যদি আইন ভাঙতে চায় তাহলে তাদের শাস্তিরও ব্যবস্থা আছে। এরা রুল অফ ল মানতে বাধ্য। যেমন প্রথা, সেই মতো 3 জন সাহেব অশ্বপৃষ্ঠে এবং তাদের দেওয়ান গোমাস্তা ও লাঠিয়ালের দলবল পিছন পিছন দৌড়ে দৌড়ে আসছে।
অশ্বত্থ গাছের তলায় দণ্ডায়মান গঙ্গানারায়ণকে তারা দেখতেও পেল না। সোজা এগিয়ে গেল সামনের দিকে। গঙ্গানারায়ণ দেখল তার পাশ থেকে তোরাব যেন অদৃশ্য হয়ে গেছে। সাহেবদের সব কাজই অতি দ্রুত সারে। তাদের দলটি অবিলম্বেই বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে। একটু পরেই গঙ্গানারায়ণ শুনতে পেল কান্নার রোল। খুব বেশি দূরে নয়, সামনের আমবাগানটির ওপার থেকেই কান্নার শব্দ আসছে। গঙ্গানারায়ণ আর থাকতে পারল না, এগিয়ে গেল সেদিকে। সেখানে একজন সাহেব, একজন আমির ও 3জন লাঠিয়াল দাঁড়িয়ে আছে। আর একজন চাষি সাহেবদের জানু ধরে কেঁদে কেঁদে বলছে, ও সাহেব, এই জমিটা ছেড়ে দেও, এটা মগো পুকুর দইরা জমি, গ্রামের মাইয়া মাইনছেরা এখানে গোসল করতে আহে। ও সাহেব। সাহেব বারবার লাথি দিয়ে লোকটিকে ফেলে দিচ্ছে। সে আবার উঠে আসছে মিনতি জানাতে। গঙ্গানারায়ণ হন হন করে এগিয়ে এসে ক্ষুব্ধ কণ্ঠে বলল, স্টপ দিস, লিসেন, ডু ইউ নো দ্য রিসেন্ট পরোয়ানা অফ দ্য গভর্নমেন্ট? কুঠিয়াল ম্যাকগ্রেগর বেশ কয়েক বছর এই অঞ্চলে বসবাস করার ফলে তার বাংলা ভাষায় যথেষ্ট বুদ উৎপত্তি হয়েছে। গঙ্গানারায়ণের ইংরেজি উত্তর এসে বলল, এ বাঞ্চত কোন আছে? গঙ্গানারায়ণ মুখ তুলে ভালো করে দেখল সাহেবটিকে। স্মৃতির কুয়াশা ভেদ করে ক্রমশ মুখখানি স্পষ্ট হলো। এই সেই ম্যাকগ্রেগর। এর সঙ্গে দেখা করতে গিয়ে গঙ্গানারায়ণ চূড়ান্ত অপমানিত হয়েছিল। কোনো উত্তরই দিতে পারেনি সেদিন। হঠাৎ রক্ত উঠে গেল তার মাথায়। কয়েকজন চাষি চিৎকার করে উত্তর দিল, সাহেব, ইনি আমাগো জমিদার। ম্যাকগ্রেগর হেসে বলল, এ নালায়েক বেটা কোন জমিদার? শ্যামচাঁদ খেলেই জমিদার ভাগবে। দেখো, তুম লোক সব দেখো। হাতের চাবুকটি শূন্যে ঘুরিয়ে ম্যাকগ্রেগর সজোরে এক ঘা কষালে গঙ্গানারায়ণের শরীরে। সঙ্গে সঙ্গে গঙ্গানারায়ণের পিঠ দিয়ে রক্ত ফুটে বেরিয়ে এলো। সে তবু অবিচলভাবে দাঁড়িয়ে থেকে মেঘমন্দ্র স্বরে বলল, নতুন আইন হয়েছে, তোমরা জানো না? এই অত্যাচারের জন্য তোমায় গারদে পাঠাবো। এই আমি এখানে সকলের সামনে শপথ নিলুম। তুমি এই চাষির জমিতে ট্রেসপাস করেছ। ম্যাকগ্রেগর বলল, বজ্জাত নিগর, তুই আমায় আইন দেখাইতে চাস? এই দেখ তবে আমার আইন। ম্যাকগ্রেগর আবার চাবুক কষাতেই গঙ্গানারায়ণ সেটা ধরে ফেলল। অতিরিক্ত মদ্যপ ও ভোগী ম্যাকগ্রেগরের চেয়ে সে অনেক বেশি শক্তিমান পুরুষ। হ্যাচকা টান দিয়ে চাবুকটা কেড়ে নেবার পর সে আর ক্রোধ দমন করতে পারল না। পরপর কয়েক ঘা চাবুক সজোরে মেরে সে প্রতিদান দিল ম্যাকগ্রেগরকে। ম্যাকগ্রেগর পড়ে গেল ঘোড়া থেকে। তারপর একটি ছোটখাটো বিদ্রোহের ব্যাপারই ঘটে গেল সেখানে। লাঠিয়ালরা এগিয়ে আসতেই অনেক চাষি একত্রে গর্জন করে উঠল, খবরদার, ওনার গায়ে কেউ হাত লাগাবি না। একজন অত্যাচারী সাহেবকে ভূপাতিত হতে দেখে তাদের আনন্দ ও সাহস যেন মাত্রা ছাড়িয়ে গেল। কোথা থেকে একটা প্রকাণ্ড লাঠি নিয়ে এসে পড়ল তোরা। সকলে মিলে লাঠিয়াল 3জনকে ঘায়েল করে ফেলল এবং অন্য সাহেবদের কাছ থেকে সাহায্য আসার আগেই ওরা গঙ্গানারায়ণকে সঙ্গে নিয়ে দূরে পালিয়ে গেল। সেই দিন মধ্যরাত্রে গ্রামের কয়েক স্থানে লক লক করে উঠল অগ্নির লেলিহান শিখা। সবচেয়ে প্রথমে ভস্য স্নাত হল জমিদার সিংহবাবুদের কুঠি বাড়িটি। বিরাহিমপুর গ্রামটি একেবারে জনশূন্য। এই গ্রামের কিছু বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। দু একটিতে এখনও ধিকি ধিকি আগুন জ্বলছে। যেসব বাড়িতে আগুনের স্পর্শ লাগেনি সেখানেও আছে তাণ্ডবের চিহ্ন, যেন একপাল ক্রুব্ধ দৈত্য সবকিছু তছনছ করেছে। শিশুদের ক্রন্দন বা হাস্যমুখর প্রাণঙ্গনগুলিতে এখন শুধু বসে আছে ছন্নছাড়া বিস্মিত দু একটি বিড়াল বা কুকুর। এই দুটি প্রাণী মানুষের সঙ্গ ছাড়া বাঁচতে পারে না। অকস্মাৎ মনুষ্য পরিত্যক্ত হওয়ায় তারা হতভম্ব। মাঝে মাঝে শোনা যায় তাদের অদ্ভুত করুণ ডাক। এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা দূরের গ্রামগুলির দিকে ছড়িয়ে পড়েছে। কিছু সক্ষম জোয়ান পুরুষ আশ্রয় নিয়েছে পাতিসরের জঙ্গলে। উজানি নদীর দক্ষিণ দিকে এই জঙ্গল খুব প্রাচীন নয়। এককালে পাতিসর নাকি ছিল বেশ সমৃদ্ধ এক জনপদ। কোনো এক সময় মারাত্মক বিষুচিকার রোগ সেখানে মহামারী রূপে দেখা দেয়। প্রতিদিন 100-150 করে চিতা জ্বলত। তারপর আর চিতা জ্বালাবার লোক পাওয়া যায়নি। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছিল তারা তো কেউ আর ফিরে আসেইনি। বহু বৎসর ধরে ভয়ে কেউ আর পাতিসারে পা দিত না। পরিত্যক্ত সেই জনপদে ধীরে ধীরে গজিয়ে ওঠে জঙ্গল। এখনো সেখানে দেখা যায় ইতস্তত কিছু কিছু গৃহের ভগ্নস্তূপ। বিষধর সাপ আর হিংস্র পশুরা সেখানে বাসা বেঁধে আছে। পাতিসরের জঙ্গলে পলাতকদের মধ্যে রয়েছে গঙ্গানারায়ণ। তাকে এখন দেখায় কোনো দস্যু দলপতির মতো।
তার হাতে বন্দুক। নীলকর সাহেবরা যখন তাদের কাচারি বাড়িতে আগুন দিতে আসে, তখন নায়েব ভুজঙ্গ ভট্টাচার্য চম্পট দেবার আগে এই সাবেকি বন্দুকটা সঙ্গে নিয়ে নিয়েছিল। গোয়ারের মতো গঙ্গানারায়ণ চেয়েছিল তখনই প্রতিরোধ করতে, কিন্তু ভুজঙ্গ ভট্টাচার্য সে সময় তাকে উচিত পরামর্শই দেয় যে সাহেবদের সঙ্গে সরাসরি সংঘর্ষে নামা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ভুজঙ্গ ভট্টাচার্য অবশ্য ওই জঙ্গলে আশ্রয় নেয়নি, সে সপরিবারে এই জেলা ছেড়েই চলে গেছে। বন্দুকটা এবং কিছু কার্তুজ রয়ে গেছে গঙ্গানারায়ণের কাছে। চারপাশ ঘন গাছগাছালায় ঘেরা একটি ভগ্ন গৃহের চাতালে আস্তানা গেড়েছে গঙ্গানারায়ণ। তার সঙ্গে রয়েছে জনা 15 বলিষ্ঠকায় চাষি। একটি ব্যাপারে গঙ্গানারায়ণ রীতিমতো বিস্মিত। তারই জন্য বিরাহিমপুর গ্রামে যে এমন বিপদ ও বিপর্যয় নেমে এলো, সেই জন্য কেউ কিন্তু তাকে দুষছে না, বরং গঙ্গানারায়ণের প্রতি তাদের সমীহ অনেক বেড়ে গেছে এই জন্য যে সে সর্বসম্মুখে একজন সাহেবকে প্রহার করেছে। কয়েক পুরুষ ধরে তারা মার খেয়ে শুধু সহ্য করতেই শিখেছিল। এই প্রথম দেখলো একজন অত্যন্ত অত্যাচারীকে ভূপাতিত হতে। ম্যাকগ্রেগর সাহেব একেবারে জমের দোসর, তার গায়েও হাত দিয়েছে গঙ্গানারায়ণ। বস্তুত বিরাহিমপুর গ্রামে এই আগুন জ্বলতোয়, গঙ্গানারায়ণ যেন নিমিত্ত মাত্র। এই অঞ্চলের চাষিরা একেবারে বদ্ধপরিকর হয়েছিল যে এই বছর তারা কিছুতেই নীল চাষ করবে না। ভিতরে ভিতরে তারা ধূমায়িত হচ্ছিল। গঙ্গানারায়ণ শুধু আগুনের শিখাটি জেলে দিয়েছে। বিঘা প্রতি দাদন মাত্র 2টি টাকা, অথচ নীল উৎপাদনের ব্যয় তার চেয়ে বেশি। এরপরও আছে প্রতি পদে পদে নীলকুঠির কর্মচারীদের উৎকোচ। উৎপাদন বেশি হলেও ফাজিলটুকু যাবে সাহেব ও তাদের কর্মচারীদের উদরে, আর উৎপাদন কম হলে বা নীল ফসলের মান নিকৃষ্ট হলে সহ্য করতে হবে বেদম প্রহার, ধারাবাহিক অত্যাচার। ঘরে যুবতী স্ত্রী বা কন্যা থাকলে তার শরীর দিয়ে মেটাতে হবে ঘাটতি। যে অবস্থায় হেলে সাপও ফনা তোলে, চাষিরা সেই অবস্থায় পৌঁছেছে। গঙ্গানারায়ণের কাছে বন্দুক থাকায় লুকায়িতদের বুকে এসেছে বিপুল বল। তারা জানে নীলকরদের কুঠিতেও একটি মাত্র বন্দুক আছে, সুতরাং তারা গঙ্গানারায়ণের নেতৃত্বে কুঠি আক্রমণ করলে সাহেবদের এবার একেবারে ঝাড়ে বংশে নির্বংশ করে দিতে পারবে। বনের মধ্যে 2-3 দিন থাকার পরই তারা ক্রমশ এই পরিকল্পনায় উত্তেজিত হতে লাগলো। তারা শুধু তাদের গ্রাম বড়জোর পরগনাটুকুর কথা চিন্তা করে, বাকি পৃথিবীর কোনো অস্তিত্ব নেই তাদের কাছে। গঙ্গানারায়ণ অবশ্য রূপকথার গল্পের নায়ক হতে চায় না। তার মস্তিষ্ক অনেক ঠান্ডা। রুল অফ লতে তার এখনো দৃঢ় বিশ্বাস। তার হাতে একটি বন্দুক আছে বটে, কিন্তু বন্দুক চালনায় তার দক্ষতা নেই। এই চাষাভূষর দল প্রত্যেকেই হাতে একটা করে ডাঙা বা লাঠি নিয়েছে বটে, কিন্তু নীলকুঠির সুশিক্ষিত লাঠিয়ালদের তুলনায় এরা কিছুই না। এদের নিয়ে হৈ হৈ করে নীলকুঠি আক্রমণ করা কাজের কথা নয় মোটেও। ধরা যাক যদি বা এখনকার নীলকুঠি দখল করেই নেওয়া যায়, তাতেই বা কি লাভ হবে? গঙ্গানারায়ণের এখনো ধারণা আইনের আশ্রয় নিয়েই চাষিরা নিজস্ব জমিতে ইচ্ছামতো চাষের অধিকার ফিরে পেতে পারে। শুধু সেই আইনের কাছে একবার পৌঁছানো দরকার। নীলকর সাহেবরাও এ কথা জানে বলে দরিদ্র হীনবল চাষিদের উপর হাজার রকম অত্যাচার চালিয়ে পদানত করে রাখে, যাতে তারা আইনের আশ্রয়ে পৌঁছাতে না পারে। ম্যাকগ্রেগর এবং তার চেলা চামুন্ডারা বিরাহিমপুর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এটা বেআইনি কাজ। এর উত্তরে রাতের অন্ধকারে দলবল নিয়ে রূপকথার নায়কের মতো গঙ্গানারায়ণ যদি নীলকুঠি আক্রমণ করে, তবে সেটাও হবে একটা বেআইনি কাজ। অত্যাচারিতেরও অধিকার নেই আইনের বিচারভার স্বহস্তে গ্রহণ করার। তবে আগেরকার তুলনায় অন্তত একটি বিষয়ে গঙ্গানারায়ণ দৃঢ় নিশ্চিত হয়েছে, চোখের সামনে কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে তক্ষুনি তার প্রতিবাদ করতে হবে। পরে কখন বিচার হবে এই জন্য অন্যায় সহ্য করে গেলে মনুষ্যত্বের আর কিছু অবশিষ্ট থাকে না। সেই জন্য এসে ম্যাকগ্রেগরের চাবুক সহ্য করেনি। সঙ্গে কিছু চাল ডাল যে যা পারে নিয়ে এসেছিল, তাই ফুটিয়ে কোনো রকমে ক্ষুণ্ণিবৃত্তি হচ্ছে। কিন্তু যেসব মানুষ মরিয়া হয়ে সর্বস্ব খোয়াবার ঝুঁকি নিয়েছে, তারা কখনো চুপ করে বসে থাকতে পারে না। কিছু একটা করার জন্য, এমনকি সর্বনাশের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্যও তারা চঞ্চল। গঙ্গানারায়ণ ঠিক করলো আগে এই এলাকার থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। আইন প্রয়োগের ভার পুলিশের হাতে। পুলিশ সঙ্গে নিয়ে সবাই মিলে আবার গ্রামে ফিরবে। তখন যদি নীলকর সাহেবেরা আবার ধেয়ে আসে, তখন তাদের মোকাবিলা করবে পুলিশের সেপাইরা। থানা আছে কালীগঞ্জে, পাতিসর জঙ্গল পার হয়ে সেখানে যাওয়া যায়। গঙ্গানারায়ণের সঙ্গীরা তাকে অনেকভাবে নির্বৃত্ত করার চেষ্টা করলো। তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পুলিশ ফোর্স তাদের মতো সাধারণ মানুষের কোনো উপকারে আসবে। পুলিশ বারবার জমিদারের স্বার্থ রক্ষা করে এসেছে, আর নীলকর সাহেবেরা তো পুলিশের বাপ। কোনো সাহেবের গায়ে কোনো দেশি পুলিশ সেপাই কখনো হাত তুলতে পারে? এটা অসম্ভব কথা নয়। গঙ্গানারায়ণ কোনো কথা শুনল না।
সে যাবে। অবশ্য সে পথ চেনে না, একা যাওয়া তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তার সঙ্গে কে যাবে? শেষ পর্যন্ত তোরাব বলল, লয়েন কর্তা, মুই আপনারে রাস্তা দেখামু, মরলে আপনার লগে একসাথে মরু। বন্দুকটা উঁচিয়ে একটি বৃক্ষচূড়ায় লুকিয়ে রেখে রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরুলো গঙ্গানারায়ণ আর তোরাব। উজানি নদীর ধার ঘেঁষে উত্তর দিকে গেলেই কালীনগর পড়বে। এই কালীনগরে তোরাপের এক ফুফাতো ভাই থাকে। আগে তার কাছে গিয়ে ওরা জেনে নেবে এদিককার হালচালের সন্ধান। ওরা যখন পৌঁছালো তখন কালীনগর গঞ্জটি ঘুমন্ত, এমনই চুপচাপ নিশার যে ঘুমন্তের বদলে মৃত বললে ভ্রম হয়। তোরাপের পিসির সন্তানকে বাড়িতে পাওয়া গেল না। সেখান থেকে জানা গেল কালীনগরের অনেক যুবকই গা ঢাকা দিয়েছে। নীলকর সাহেবেরা এখানেও খুব জোর জুলুম শুরু করেছে। গঙ্গানারায়ণ একটুখানি দমে গেল। কালীনগরে থানা আছে, সেখানে পুলিশের নাকের ডগার উপরেই যদি এরকম কাণ্ড হয় তাহলে আর ভরসা কোথায়? তোরাব চাইলো জঙ্গলে ফিরে যেতে। জঙ্গলই একমাত্র নিরাপদ স্থান, সেখানে নীলকর কিংবা পুলিশ কেউই যায় না। গঙ্গানারায়ণ একটা খিরিস গাছের নিচে দাঁড়িয়ে খানিকক্ষণ চিন্তা করলো। তারপর সে সিদ্ধান্ত নিল একবার অন্তত থানার দারোগার সঙ্গে দেখা করা দরকার। অসহায় অশিক্ষিত গ্রামবাসীরা সরকারের নতুন নির্দেশের কথা কিছুই জানে না। তারা কিছু দাবি করে না বলেই পুলিশ থেকেও তাদের অধিকার সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। অথচ হিন্দু পেট্রিয়ট পত্রিকায় গঙ্গানারায়ণ পড়েছে যে কৃষকদের অনিচ্ছা সত্ত্বেও জোর জুলুম করে নীল চাষ চালাবার পক্ষপাতী নয় সরকার। কালীনগর থানার দ্বারের সামনে দাউ দাউ করে জ্বলছে একটি মশাল। পাশে বর্ষা হাতে নিয়ে বসে বসে ঢুলছে একজন সিপাহী। গঙ্গানারায়ণ তার সামনে গিয়ে দাঁড়ালো। সিপাহীটি জেগে ওঠার পর গঙ্গানারায়ণের বক্তব্য শুনে সে বাড়িয়ে দিল বাম হস্তটি। অর্থাৎ কিছু দর্শনী বা পার্বণী না দিলে দারোগা বাবুর সঙ্গে দেখা হবার কোনো প্রশ্নই ওঠে না। অনেক বাঘ দস্তাদস্তির পর শেষ পর্যন্ত তাকে ভবিষ্যতে কিছু দেবার প্রতিশ্রুতি দিলে সে গা মুচড়ামুচড়ি দিয়ে উঠে দাঁড়ায়। দারোগা বাবুর বাসগৃহ সন্নিকটে। গায়ে একটা মলিদা জড়িয়ে তিনি একজন গৃহস্থ ভদ্রলোকের মতো সেচবাতির আলোকে একটি ইংরেজি গ্রন্থ পাঠ করছিলেন। এই রাতে আগন্তুকদের দেখে তিনি খেকিয়ে উঠলেন না বা সেপাই ডেকে ফাটকে পুড়ে দেবার আদেশ দিলেন না। গ্রন্থটি মুড়ে রেখে তিনি একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি ঘর পুড়িয়েছে তো? কোন গা? ক বছরের দাদন? এলাকা চাষ না বে এলাকা? গঙ্গানারায়ণ বিনীতভাবে বলল, আগে গোটা গ্রামেই আগুন জ্বালিয়ে দিয়েছে। গায়ের নাম বিরাহিমপুর। ওদের অত্যাচারে গায়ে আর একটাও মানুষ নেই। দারোগাবাবু বললেন, বসো, ওখানেই বসে পড়ো, তারপর বলো, প্রাণ খুলে বলো, কত আর শুনবো? এই নিয়ে আজ 5 জনা এলো। তোরা দাঁড়িয়ে আছে বাইরের অন্ধকারে শরীর মিশিয়ে। সে দারোগাবাবুকে দেখাই দেয়নি। গঙ্গানারায়ণ উবু হয়ে বসলো। তারপর বলল, আমি হিন্দু পেট্রিয়ট কাগজে একটা খবর পড়েছি। দারোগাবাবুর দৃষ্টি তখনও সামনের বইটির দিকে ন্যস্ত ছিল। এবার তিনি চমকিত হয়ে মুখ তুললেন। তারপর তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, কি পড়েছ বললে? কে তুমি? তুমি কি চাষি? গঙ্গানারায়ণ বলল, না, আমি চাষি নই বটে, তবে কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী। আপনি যদি সবিস্তারে শোনেন। শেষ বাতিটি উঁচু করে তুলে গঙ্গানারায়ণের মুখের সামনে ধরে দারোগাবাবু বললেন, তুই গঙ্গা না? এবার গঙ্গানারায়ণেরও স্তম্ভিত হওয়ার পালা। সেও দারোগার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। দারোগাবাবু বললেন, তুই গঙ্গা? আমাদের গঙ্গানারায়ণ নোস? গলার স্বর শুনেই কেমন কেমন বোধ হচ্ছিল। আমায় চিনতে পারছিস নি? আমি ভগীরথ। হিন্দু কলেজে আমরা একসাথে পড়তুম। মধু, রাজনারায়ণ, ভূদেব, বেনি, গোর। আমার বাড়ি থেকে ভূদেবের বাড়ি খুব কাছেই। এবার গঙ্গানারায়ণের মনে পড়ল এই মধ্যবয়স্ক স্ফীতদোর গুফ্যবান ব্যক্তিটি তার সহপাঠী ভাগীরথী বটে। তবে ছাত্র হিসেবে তার তেমন চাকচিক্য ছিল না বলে সে ঠিক গঙ্গানারায়ণের বন্ধু গোষ্ঠীর মধ্যে ছিল না। ভাগীরথ বলল, একই চেহারা করেছিস তুই, খালি গা খালি পা, তোর মতো বংশের সন্তান, তোদের বাড়িতে কত খেয়েছি, কি ব্যাপার বলতো? এ কি বিচিত্র বিধিলিপি, এমন ভাবে এমন অবস্থায় তোর সঙ্গে দেখা হবে? গঙ্গানারায়ণ কিছু বলতে শুরু করার আগেই ভাগীরথ আবার বলল, থাম থাম, বিরাহিমপুরে এক ইন্ডিগো প্ল্যান্টারকে একজন কেউ মেরেছে। সে কি তুই? ওরে বাপরে বাপ, তা নিয়ে যে হুলুস্থুল পড়ে গেছে রে। সিংহী বাড়ির এক ছেলে এই কীর্তি করেছে, এমন শুনেছিলুম বটে, কিন্তু তুই কখনো কারুর গায়ে হাত তুলবি, সে যে অকল্পনীয়। গঙ্গানারায়ণ এবার সব বৃত্তান্ত খুলে বলল। মাঝখানে বারবার বাধা দিচ্ছিল ভাগীরথ। সে এই ব্যাপারে অনেক কিছুই জানে। সব শুনে সে বলল, গঙ্গা, আমার হাত পা বাঁধা, তোকে দেখলে অ্যারেস্ট করার কথা। ইন্ডিগো প্ল্যান্টারদের কতখানি প্রতাপ এদিকে তুই জানিস না।
তুই তো মাত্র একজন দুজনকে দেখেছিস। গঙ্গানারায়ণ বলল, তুই বারাসাতের হাকিমের পরোয়ানার কথা কিছু শুনিসনি? তিনি থানার দারোগাদের নির্দেশ দিয়েছেন। ভাগীরথী বলল, শুনেছি, সব শুনেছি। ওই হাকিমের বদলি হলো বলে। অমন একটা আইডিয়ালিস্ট ছোকরা সদ্য বিলেত থেকে এসে এখানকার নেটিভদের হেল্প করতে চায়। তারপর ধাত্তারা গোবিন্দপুরে বদলি হয়ে কয়েক বছর পড়ে থাকার পরই তাদের রক্ত ঠান্ডা হয়ে যায়। ওই বারাসাতের আরো দু একজন হাকিম এমন দ্বারা চাষিদের সাপোর্ট করতে গেছিল, তারাও বদলি হয়ে গেছে। গঙ্গানারায়ণ বলল, কিন্তু দেশের এত চাষিকে জমি ছাড়া করে সরকারের কি লাভ? নীলকরদের স্বার্থ রক্ষা করার জন্য সরকার কি নিজের ক্ষতি করবে? ভগীরথ বলল, এই নীলের বাণিজ্যে অনেক সরকারি হোমরা চোমরার স্বার্থ আছে। তোকে আরো একটা কথা বলি, এই জেলার ম্যাজিস্ট্রেট ওই ম্যাকগ্রেগরের কথায় ওঠেন বসেন। মাসে দুবার তিনি ম্যাকগ্রেগরের কুঠিতে আসেন খানা খেতে। লোকে বলে ম্যাকগ্রেগরের ওয়াইফের সঙ্গে নাকি ম্যাজিস্ট্রেটের সাহেবের রোম্যান্স চলছে অনেকদিন। তুই এই জেলায় বসে ম্যাকগ্রেগরের বিরুদ্ধে দাঁড়াবি কি করে? চাষিদের মারধর খাওয়া কিংবা এই ধরনের অত্যাচারের অভ্যেস আছে, কিন্তু তুই এর মধ্যে জড়ালি কেন? তোকে পেলে ওরা তো একেবারে শেষ করে দেবে। গঙ্গানারায়ণ একটু রেগে গিয়ে বলল, তুই বলতে চাস এসব অত্যাচারের কোনো প্রতিকার নেই? তাহলে তোরা রয়েছিস কেন? কুইনের প্রোক্লামেশনের পর প্রজা হিসেবে একজন নীলকর আর একজন চাষির তো সমান অধিকার। ভগীরথ হেসে উঠে বলল, তুই এখনো থেমুনি রয়ে গেছিস গঙ্গা। ইমপ্র্যাকটিক্যাল, রোম্যান্টিক। বিজয়ী আর বিজিত মানুষ কখনো সমান হয়? সাহেবরা কি আমাদের মানুষ বলে মনে করে? হাসি থামিয়ে আবার গম্ভীর হয়ে গেল ভাগীরথ। মুখে একটা ম্লান ছায়া পড়ল। আস্তে আস্তে বলল, এতকাল পর তোর সঙ্গে দেখা, কত কি মনে পড়ছে, কিন্তু প্রাণ খুলে যে তোর সঙ্গে দুটো কথা কইব এখন সেই সময় নেই। তুই আমার এখানে এসেছিস সে কথা 5 জনের কানে গেলেই আমার গর্দান যাবে। তোকে আমি একটা পরামর্শ দিচ্ছি, শোন। এই রাতেই তুই নৌকো করে কেষ্টনগরের দিকে পাড়ি দে। তারপর যত শিগগির সম্ভব কলকাতায় চলে যা। একমাত্র কলকাতায় গেলেই তুই নীলকরদের ক্রোধ থেকে বাঁচতে পারবি। আমি তোর জন্য নৌকোর ব্যবস্থা করে দিচ্ছি। গঙ্গানারায়ণ বিবর্ণ মুখে বলল, আমি পালাবো? ভগীরথ বলল, তাছাড়া তুই এখানে আর কি করবি? এখানে তোর প্রাণ সংশয়। আমি মিথ্যে মিথ্যে তোকে ভয় দেখাচ্ছিনি। একজন মানুষকে গুম খুন করা ওদের পক্ষে কিছুই না। গঙ্গানারায়ণ একটুক্ষণ নীরব রইল। বিরাহিমপুরের চাষিদের ভাগ্যের সঙ্গে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। এখন সে ওদের ছেড়ে শুধু নিজের প্রাণ বাঁচাবে। ভগীরথ বলল, আর দেরি করিসনি গঙ্গা, গা তোল। এই রাতের মধ্যেই তোকে কেষ্টনগর পৌঁছে যেতে হবে। গঙ্গানারায়ণ অস্ফুষ্ট কণ্ঠে বলল, আমি এসেছিলাম ভাগ্যহত চাষিদের পক্ষ নিয়ে বলবার জন্য। যদি তাদের প্রতি অন্যায়ের কোনো প্রতিকার করতে পারি, এখন তাদের সেই একই অবস্থায় ফেলে রেখে আমি চলে যাব? না, তা কিছুতেই না। ভগীরথ বলল, চাষিদের তুই সাহায্য করতে চাস? বেশ তো, ভালো কথা। এখানে তুই কি করবি ওদের জন্য? বেশ তো, কলকাতায় গিয়ে তুই ওদের হয়ে লড়ে যা। যদি মামলা করতে চাস, কলকাতায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের কর। সাহেবদের বিরুদ্ধে ফৌজদারি মামলা কি মফস্বলে হয়? তুই এটাও জানিস না? এদের সাহায্য করতে গেলে তোকে কলকাতায় যেতেই হবে। গঙ্গানারায়ণ একবার ভাবল, এটাই বোধ হয় একমাত্র পন্থা। তোরাবকে দিয়ে সে চাষিদের কাছে খবর পাঠিয়ে দেবে। কলকাতায় মামলা দায়ের করে সেখান থেকে সে সাহায্য পাঠাবে। পরক্ষণে গঙ্গানারায়ণের সারা শরীরটাতেই একটা ঝাঁকুনি লাগলো। আবার প্রতিশ্রুতি! কয়েক বছর আগে সে এইরকম প্রতিশ্রুতি দিয়ে তারপর মধ্যরাতে উধাও হয়ে গিয়েছিল। আবার সে ওদের এই অবস্থায় ফেলে চলে গেলে আর ওরা তাকে বিশ্বাস করবে? কলকাতায় গেলে তার নিজেরই কোনো রূপান্তর ঘটবে কিনা কে জানে। সে উঠে দাঁড়িয়ে বলল, না ভাগীরথ, আমার কলকাতায় যাওয়া হবে না এখন। আমি ওদের সঙ্গেই থাকবো। আরো কিছুক্ষণ ধরে নানান যুক্তি দেখিয়েও ভাগীরথ আর টলাতে পারল না গঙ্গানারায়ণকে। গঙ্গানারায়ণ বাইরে বেরিয়ে এসে বলল, কই তোরা, চল রে। ভগীরথও বেরিয়ে এলো বাইরে। জমিদার নন্দন গঙ্গানারায়ণের এই পরিবর্তন এখনো যেন সে ঠিক হৃদয়ঙ্গম করতে পারল না। গঙ্গানারায়ণকে চলে যেতে দেখে সে বলল, গঙ্গা, এই শীতের রাতে তুই যাবি? তোর খালি গা, এটা তুই অন্তত নেই। নিজের অঙ্গ থেকে শীতবস্ত্র খুলে সে তুলে দিল গঙ্গানারায়ণের হাতে। গঙ্গানারায়ণ এতে আর আপত্তি করতে পারল না। অবিলম্বেই সে আর তোরা মিলিয়ে গেল অন্ধকারে। রোমাঞ্চকর কাহিনীর নায়কের মতো কোনো ভূমিকা নেবার আদৌ ইচ্ছে ছিল না গঙ্গানারায়ণের, কিন্তু পাকে চক্রে তাকে প্রায় সেরকমই হতে হলো। জঙ্গলের আস্তানা থেকে সে 2-1 বার বাইরে বেরোবার চেষ্টা করলেই বুঝলো আবহাওয়া অতিশয় উষ্ণ।
চাষিদের সঙ্গে নীলকুঠিয়ালদের সংঘর্ষ লাগছে প্রায়ই। ম্যাকগ্রেগারের চেলা চামুন্ডারা শিকারী কুকুরের মতো গঙ্গানারায়ণের সন্ধানে চতুর্দিকে শুকে শুকে ফিরছে। গঙ্গানারায়ণের প্রহারে নাকি ম্যাকগ্রেগরের একটি চক্ষু বিষমভাবে জখম হয়েছে। তার প্রতিশোধ তারা নেবেই। গঙ্গানারায়ণের চেহারার বর্ণনা এবং পরিচয় এ তল্লাটে কারুর আর অজানা নেই। কোনো অপরিচিত গ্রামবাসীও গঙ্গানারায়ণকে দেখলে তার কাছে মিনতি মাখা কণ্ঠে বলেন, বাবু, আপনি শিগগিরই পালান। আপনারে ধরতে পারলি সাহেবরা আপনার কোয়েল যে টাইনে ছিঁড়ে ফেলবে। তারা এই কথা বলে। আবার গঙ্গানারায়ণকে দেখবার জন্য গ্রাম শুদ্ধ লোক ভিড় করে আসে। কেউ কেউ ঝাঁপিয়ে পড়ে তার পায়ে। সে ম্যাকগ্রেগরের মতো একজন চরম অত্যাচারী সাহেবের চাবুকের মার ফিরিয়ে দিয়েও এখনো সশরীরে টিকে আছে। এ বিষয়ের আবেগ তারা কি করে প্রকাশ করবে বুঝতে পারে না। আস্তে আস্তে তাদের কাছে গঙ্গানারায়ণ মানুষের বদলে অতি মানুষ হয়ে যায়। গঙ্গানারায়ণ বুঝতে পারলো জঙ্গলের আস্তানা ছেড়ে বাইরে আসা তার পক্ষে এখন সত্যিই বিপজ্জনক। কলকাতায় সে কিছুতেই পালাবে না। এখানে থেকে আইনের আশ্রয় নেওয়াও সম্ভব নয়, কারণ পুলিশ বাহিনীকে ক্রয় করে রেখেছে নীলকুঠিয়ালরা। জঙ্গলের মধ্যেও তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারে বলে তোরা এবং অন্য সঙ্গী সাথীরাও ভাঙা ইট ও গাছের ডালপালা দিয়ে প্রায় ছোটখাটো একটা দুর্গের মতো বানিয়ে ফেলেছে। গঙ্গানারায়ণের বন্দুক তাদের ভরসা যোগায়। মাঝে মাঝে রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে তারা দু একজন চর পাতিসর অরণ্য ছেড়ে বাইরে যায়। অত্যাশ্চর্য সব সংবাদ সংগ্রহ করে তারা ফিরে আসে। কোনো রকম প্ররোচনা ছাড়াই গ্রামের পর গ্রাম নিরীহ দুর্বল চাষিরা কোথা থেকে এমন শক্তি পেল কে জানে। এতকাল অত্যাচার সহ্য করার পর তারা হঠাৎ ঠিক করেছে এই বছর কিছুতেই আর নীল চাষ করবে না। তার জন্য প্রাণ যায় তাও সই। চতুর্দিকে আগুন জ্বলছে। কোন গ্রামে কবে কি ঘটনা ঘটছে তা গঙ্গানারায়ণের জানা হয়ে যায়। আহার্য সংগ্রহের জন্য তোরা ও তার সঙ্গীদের যেতে হয় গ্রামে। গ্রামবাসীরা স্বেচ্ছায় তাদের মুষ্টি ভিক্ষা দেয়। সে সময় ওরা জঙ্গলের গুপ্ত আখড়া সম্পর্কে গ্রামবাসীদের কি বোঝায় কে জানে। কিন্তু এক নিরুদ্দিষ্ট জমিদার পুত্র বহুদিন পর ফিরে এসে বন্দুক হাতে জঙ্গলের মধ্যে লুকিয়ে চাষিদের নিয়ে দল গড়েছেন। ইংরেজ এখন তাঁর নামে ভয়ে কাঁপে। এইসব কাহিনীর সঙ্গে আরো অনেক কল্পনা মিশে। ফলে নানা রকম অলৌকিক কাহিনীও ছড়াতে শুরু করে গঙ্গানারায়ণের নামে। অনেকের বদ্ধমূল বিশ্বাস হয়ে গেল যে গরিবের উদ্ধারের জন্য এই মানুষটি দৈব প্রেরিত। গঙ্গানারায়ণের নির্দেশে তার চরেরা হিন্দু পেট্রিয়টের কপিও সংগ্রহ করে আনে। লোকের মুখে এর নাম হরিশের কাগজ। অতিশয় দুর্লভ কিন্তু নিষিদ্ধ গোপন ইস্তেহারের মতো। যার দরকার তার হাতে ঠিক পৌঁছেও যায়। সেই পত্রিকার পৃষ্ঠায় সারা দেশের চিত্রটি দেখতে পায় গঙ্গানারায়ণ। নীল চাষের ফলে বাংলার অনেক জেলা যে একেবারে ছাড়ে খাড়ে যাচ্ছে সে কথা যুক্তি ও তথ্য দিয়ে সবিস্তারে বুঝিয়ে চলেছেন হরিশ মুখুজ্জে। সরকারি কর্মচারী ও নীলকর সাহেবেরা যোগসাজশ করে যে একই সঙ্গে দেশের সাধারণ মানুষের এবং সরকারের কিভাবে ক্ষতি করে চলেছে তার বাস্তব বিবরণ দিচ্ছেন তিনি প্রতি সংখ্যায়। যশোর থেকে শিশির কুমার ঘোষ নামে এক ব্যক্তিও নীলকরদের অত্যাচার এবং বঞ্চিত চাষিদের জীবনের মর্ম সংবাদ পত্র আকারে পাঠাচ্ছেন হিন্দু পেট্রিয়ট কাগজকে। কে এই শিশির কুমার ঘোষ সে পরিচয় জানা যায় না, কিন্তু ইনি নিজ উদ্যোগে গ্রামে গ্রামে ঘুরে সত্য ঘটনার বিবরণ সংগ্রহ করে জানিয়ে দিচ্ছেন দেশবাসীকে। এই পত্রিকা পড়ে গঙ্গানারায়ণ কিছু বিস্মিতও হয়। নীল চাষ সম্পর্কে এইসব ব্যক্তিদের এমন আগ্রহ কেন? নীল চাষের জন্য দুর্ভোগ তো শুধু গ্রামের চাষিদের, এমনকি জমিদাররাও এর সঙ্গে তেমন জড়িত নয়। তাদের কিছু কিছু জমি নীলকরদের ইজারা দিয়ে জমিদাররা এই ব্যাপার থেকে হাত ধুয়ে ফেলেছেন। এখন এই চাষের লাভ ক্ষতির সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক নেই। শহরের মধ্যবিত্ত শ্রেণীর তো কিছুই যাবার আসবার কথা নয়। গঙ্গানারায়ণের মনে পড়ে না গ্রামের কৃষকদের নিয়ে এত রচনা সে আগে কখনো কোনো ইংরেজি কাগজে দেখেছে। হরিশ মুখুজ্জে বা শিশির কুমার ঘোষের মতো ব্যক্তিদের এত উদ্বেগ কেন নীল চাষিদের অবস্থা সম্পর্কে? যদি হরিশ মুখুজ্জের নামে লোকটির সঙ্গে কোনোদিন দেখা হয়, গঙ্গানারায়ণ এই প্রশ্নটি করবেই। গঙ্গানারায়ণের নিজস্ব একটা দায় আছে, সেই জন্য ওদের ভাগ্যের সঙ্গে সে নিজেকে জড়িয়েছে। কিন্তু সেই দায় তাদের জমিদারি কিংবা বংশের ঐতিহ্যের কাছে নয়, সম্পূর্ণই নিজস্ব। একদিন দ্বিপ্রহরে তোরা বন্দুক বন্দুক বলে চিৎকার করতে করতে ছুটে এলো গোপন আস্তানায়। সে দেখে কয়েকজন সশস্ত্র লোক এসে প্রবেশ করছে এই জঙ্গলে। নিশ্চয়ই নীলকরদের বাহিনী অথবা পুলিশ। এই জঙ্গলে কেউ কেউ শখ করে শিকারের জন্য আসে বটে, কিন্তু বর্তমানে বিপজ্জনক সময়ে কে শিকারের শখ পুষে রাখবে? তোরাপ ও তার সঙ্গীরা লাঠি নিয়ে গোপন আনাচে কানাচে মুখ লুকিয়ে প্রস্তুত হয়ে রইল।
গঙ্গানারায়ণ দাঁড়ালো বন্দুক হাতে নিয়ে। তার বক্ষ কম্পিত হচ্ছে। বন্দুক চালিয়ে তাকে মানুষ মারতে হবে, শুধু আত্মরক্ষার জন্য নয়, তার সঙ্গীতের বাঁচাবার জন্য সে অস্ত্র ব্যবহার করতে বাধ্য। তার মুহুর্মুহু মনে হতে লাগলো, এর চেয়ে ঋষিকেশের শান্ত স্নিগ্ধ মনোরম পাহাড়তলির জীবন কি অনেক শ্রেয় ছিল না? কিছু দূরে গাছপালার ফাঁকে দেখা গেল 3টি লোককে। তাদের হাতে লাঠি আছে, কিন্তু বন্দুক রয়েছে কিনা বোঝা গেল না। তোরা উত্তেজিত চাপা স্বরে বলল, মারেন বড়বাবু, হুম মন্দির পোলাগুলোরে লিটকে আইতে দিবেন না, মারেন। গঙ্গানারায়ণ তবু বন্দুক উঁচিয়ে স্থির হয়ে রইল। দূরের দলটির মধ্যে থেকে একটি লোক বেশি সামনে এগিয়ে এলো। বলিষ্ঠকায় ব্যক্তিটির গায়ে হলুদ রঙের নিমা, মলকচ্ছ দিয়ে ধুতি পরা, হাতে একটি পিতলের গাঁট দেওয়া লাঠি। সে চেঁচিয়ে বলল, সিংহী বাবু, সিংহী বাবু। গঙ্গানারায়ণের সঙ্গীরা পরস্পরের মুখের দিকে চেয়ে বিস্ময় বিনিময় করলো। তোরা বলল, ও হালাই ফুন্দাবাজ, ওরারে শেষ কইরে দেন। দূরের লোকটি এবার দুহাত তুলে বলল, আমি সিংহীবাবুর সাথে দেখা করতে আইছি, আমার নাম দিগম্বর বিশ্বাস। গঙ্গানারায়ণ এবার জোরে উত্তর দিল, তুমি যেই হও, হাতের লাঠিটা ফেলে দাও, তারপর একা এগিয়ে আসো। লোকটি লাঠিখানাকে আস্তে খুব সন্তর্পণে শুইয়ে দিল মাটিতে। তারপর মুখ তুলে গম্ভীর স্বরে বলল, আমি চৌগাছার দিগম্বর বিশ্বাস, আমার সময় অতি অল্প, 2-4টি কথা কয়ে চলে যাব। রাজি থাকেন তো বাড়াই আসেন, নসেত ফিরে যাই। গঙ্গানারায়ণ বন্দুক নামিয়ে বলল, আসুন, আপনার বাদিকে একটু ঘুরে আসুন, ওদিকে ঢোকার পথ। দিগম্বর বিশ্বাসের বয়স 30-এর নিচে, মুখখানি তেজদীপ্ত। যে ভাঙা গৃহটিতে গঙ্গানারায়ণের আস্তানা, সেখানে প্রবেশ করে সে প্রথমে গঙ্গানারায়ণের দিকে বেশ কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে রইল। তারপর বলল, আপনিই সেই লোক? লোকের তাহলে মিছে কথা বলে না, আমি ভেবেছিলাম বুঝি সবই গল্প কথা। গঙ্গানারায়ণ বলল, আপনি কে? চিনলুম না তো। দিগম্বর বিশ্বাস বলল, খাড়াইয়া সব কথা হবে না, আপনি বসেন, আমিও বসি, অনেক দূরথনে আসতাছি। শুকনো পাতা জড়ো করে শয্যা প্রস্তুত করা আছে গঙ্গানারায়ণের, সে তার উপর বসলো। দিগম্বর বিশ্বাস বসলো মাটিতেই, খানিকটা দূরত্ব রেখে। অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছে তাদের। দিগম্বর বিশ্বাস তাদের দিকে হাত তুলে বেশ ব্যক্তিত্ব সহকারে বলল, হেই, তোরা যা করতেছিলি কর, আমার সাথে কয়েকজন লোক আছে, কেউ গিয়া তাদের ডাইকে আন। এখান থেকে যা, বাবুর সাথে আমার কথা আছে। তারপর দিগম্বর বিশ্বাস মাটিতে কপাল ঠেকিয়ে গঙ্গানারায়ণকে প্রণাম জানালো। মুখ তুলে বলল, আমি আপনারে আগে দেখি নাই, তাই আপনার পিতা রামকমল সিংহীরে দেখছি বাল্যকালে। গঙ্গানারায়ণ নীরবে প্রতীক্ষা করতে লাগলো। দিগম্বর বিশ্বাস বলল, আপনি আমারে দেখে অবাক হইছেন, আমিও কম অবাক হই নাই। হাটে বাজারে সর্বত্র লোকে কয় যে সিপাহী বিদ্রোহের এক নেতা হিমালয় পাহাড়ে একদিন পলায়া রইছিলেন, অহন নীল চাষিগো লইয়া বিদ্রোহ করবার জন্যে এদিকে আসছেন। তিনি আবার জমিদার সিংহবাবুর বাড়ির এই পোলা। গঙ্গানারায়ণ এবার হাসল। সিপাহী বিদ্রোহের নেতা? লোকের কল্পনার দূর এত দূর পর্যন্ত গেছে। সিপাহী বিদ্রোহের কথা গঙ্গানারায়ণ জানতই না। হরিদ্বার ঋষিকেশে সে বিদ্রোহের কোনো তরঙ্গই পৌঁছয়নি। এবার কাজের কথা বলুন। হ, কাজের কথা তো আছেই। আমি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য আসি নাই। আগে আমার পরিচয়টা দিয়া লই। আমারে পাঠাইছেন আমার দাদা, তার নাম বিষ্ণুচরণ বিশ্বাস। তিনি দেবতুল্য মানুষ। তিনি মেহেরপুরের নীলকুঠির দেওয়ান আছিলেন। তোরাব এবং তার সঙ্গীরা একটু দূরে দাঁড়িয়েছিল। এ কথা শুনে তাদের মধ্যে একটু গুঞ্জন উঠল। নীলকুঠির দেওয়ান একটি অতিশয় ঘৃণ্য পরিচয়। এই লোকটি তো তাহলে নীলকুঠির সাহেবদেরই চর। দিগম্বর বিশ্বাস তাদের উদ্দেশ্যে ধমক দিয়ে বলল, আরে বেটারা, কইলাম তো আসিলেন, এখন নাই। আমিও ছিলাম ওই কুঠির গোমাস্তা, ছিলাম, এখন নাই। দাদাই আর আমি চাকরিতে ইস্তফা দিছি। কেন দিছি জানেন? আগে ওই কুঠির ম্যানেজার ছিলেন ম্যাকফরসন সাহেব। তিনি মানুষ ভালো, স্কুল হাসপাতাল কইরা দিছেন নিজ ব্যয়। সব ইংরেজি খারাপ না, ইংরেজ গো মধ্যেও বদর লোক, ছোট লোক, চোর স্যাসর আছে। যত ছোট লোক আছে স্যাসর সাহেবেরও নীল ব্যবসা করে। অহন মেহেরপুরের কুঠির ম্যানেজার ইয়ার্ডলি ওই রকম এক ছোট লোক। দেওয়ান গোমাস্তাগো দিয়া হ্যাঁ চাষিগো অত্যাচার করাইতে চায়। চক্ষুর চামড়া নাই, পিসাস, সাদা পিসাস। এদেশের মানুষে মানুষ বইলা গণ্যই করে না, রক্ত চুইসা খাইতে চায়। সেই দেখাই দাদাই আর আমি চাকরিতে ইস্তফা দিছি। বেশ ভালো কথা, আমার কাছে এসেছেন কেন? আপনি ছাড়া আর কেউ পরিত্রাতা নাই। পরিত্রাতা? আমি? আপনি কি বলতে চান খুলে বলুন তো। আপনার মতো আমারে পাইলেও মাথা কাটবেন নীল বান্দররা।
আমার দাদার নামে পুলিশের হুলিয়া। চাকরি ছাড়ার পর চাষিরা আমাগো কাছে আইসা ধর্ণা দিত, খালি কান্দে আর কয় বাসান কর্তা আমাগো বাসান, জীবন মাত্রেই বাঁচতে চায়। সাহেবদের জীবন, জমিদারের জীবন, চাষার জীবন সবই তো ভগবানের সৃষ্টি। আমরা দুই ভাই চাষিগো কইছি, যদি বাঁচতে চাও নীলের চাষ দিও না, তোমাগো রক্তে জমি লাল হোক, তবু নীল যেন না হয়। চৌগাছা, মেহেরপুর এইসব এলাকায় কোনো চাষি এবার নীল চাষ দেয় নাই। এরকম কিছু কিছু খবর আমি শুনেছি। শুধু আমাগো এলাকা নয়, অন্য এলাকাতেও আমরা চাষিগো গিয়া কই নীল চাষ বন্ধ করো, এই বছরেই একটা হ্যাস্তন্যাস্ত হইয়া যাবে। দিগম্বর বিশ্বাস একটুক্ষণ চুপ করে রইল, তারপর খানিকটা আবেগের সঙ্গে বলল, এবার আপনার উপর ভরসা। এই লোকটির সঙ্গে আরো কিছু সময় ধরে কথাবার্তা বলে গঙ্গানারায়ণ বুঝলো তার অজ্ঞাত সারেই সে একটি বেশ বড় ব্যাপারের কেন্দ্রে এসে গেছে। দিগম্বর বিশ্বাসের মনের জোর আছে, সে একবার যখন এই ব্যাপারে নেমেছে এর শেষ না দেখে সে ছাড়বে না। ঠিক কোনো স্বার্থে নয়, এক ধরনের আত্মসম্মান বোধেই সে এত দৃঢ়। লোকটির ব্যক্তিত্ব গঙ্গানারায়ণকে বেশ স্পর্শ করে। দিগম্বর বিশ্বাসের বক্তব্য এই যে শুধু নীল চাষ বন্ধ রাখলেই এই আন্দোলনের উদ্দেশ্য সিদ্ধ হবে না। এই বছরের ক্ষতি সহ্য করার ক্ষমতা নীলকর সাহেবদের আছে, কিন্তু তারা উৎপীড়ন, অত্যাচার আরো অনেক গুণ বাড়িয়ে দিয়ে চাষিদের মনোবল ভেঙে দেবে। পরের বছর চাষিরা আবার নীল চাষে বাধ্য হয়ে প্রবৃত্ত হবেন। সুতরাং সাহেবদের অত্যাচারের প্রতিরোধ করা দরকার। বারবার সাহেবদের উপর পাল্টা আক্রমণ করে তাদের বুঝিয়ে দিতে হবে যে বাংলার মানুষ তাদের জোর জুলুমের বাণিজ্য আর কিছুতেই মেনে নেবে না। গ্রামে, গ্রামাঞ্চলে কুঠি স্থাপন করে তারা আর নিরাপদে বাঁচতে পারবে না। কিন্তু এই পাল্টা আক্রমণের জন্য চাষিদের সংঘবদ্ধ করবে কে? নির্যাতিত গরিব চাষিরা কখনো কি একযোগে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে? যোগ্য নেতৃত্ব না থাকলে কার নির্দেশে তারা লড়াই করার জন্য এগিয়ে যাবে? বিশৃঙ্খলভাবে লড়তে গেলে তারা শুধু মাইর খেয়েই মরবে। দিগম্বর এবং তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা চাষিদের বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু সকলে তাদের চেনে না কিংবা বিশ্বাস করে না। অন্যদিকে ফরাজিরাও নীল চাষিদের লড়াই করার ডাক দিয়েছে। সব দিকে যদি একসঙ্গে শুরু হয় লড়াই, তবে নীল ব্যবসার ভিত ধসে পড়তে পারে। এখন পাকে চক্রে এই নেতৃত্বের ভার গঙ্গানারায়ণের উপরই বর্তেছে। ইতিমধ্যেই মাঝে মাঝে এখানে ওখানে সংঘর্ষ বাড়ছে। কুঠিয়ালদের, পাইকদের আক্রমণ করছে গ্রামবাসীরা। এক অত্যাচারী আমিনের লাশ ভাসতে দেখা গেছে নদীর জলে। ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন এক সাহেব। দূর থেকে কে তীর নিক্ষেপ করেছে সে তীর সাহেবের গায়ে না লেগেও ঘোড়াটি তীরবিদ্ধ হয়ে ভূপাতিত হয়, সাহেবের পা ভেঙে যায়। গ্রামান্তরের সমস্ত মানুষের বিশ্বাস এই সব কীর্তি গঙ্গানারায়ণের। মধ্যরাতে শোনা যায় দূরে কোথাও গোলাগুলির শব্দ। গৃহস্থরা ঘুম ভেঙে উঠে বসে বলে, ওই গঙ্গানারায়ণ সিংহী যাচ্ছে সাহেবদের সঙ্গে যুদ্ধ করতে। আর কিছুদিন পরেই বোধহয় লোকে গঙ্গানারায়ণের কাল্পনিক মূর্তি গড়িয়ে পুজো করবে। গঙ্গানারায়ণ বলল, কিন্তু আমি তো এসব কিছুই করিনি। দিগম্বর বিশ্বাস বলল, আপনার নামে তো রটেছে, সেইতেই আমাগো লাভ। আপনার নামে এবার মন্তরের মতো কাজ হবে। আপনার ডাক শুনলে সকলটি এক স্থানে এসে খাড়াবে। আপনি হুকুম দিলে একদিকে ধেয়ে যাবে। লোকে ভাবে আপনার অলৌকিক শক্তি আছে। আপনি হিমালয় পাহাড়ের থনে আইছেন, বুঝলেন না? কুসংস্কার আচ্ছন্ন বদ্ধজীব সব তুক তাক মন্তর তন্তর এই সবের দিকে অন্ধের মতো টান। আপনি সেটারে কামে লাগান। আপনার নামে এত কিছু রটেছে, এবার কিছু একটা ঘটান। গঙ্গানারায়ণের তবু জড়তা কাটে না। যতই হোক সে একজন অন্তর্মুখী মানুষ। একসঙ্গে এতগুলি মানুষের জীবন মরণের ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজে ঝাঁপিয়ে পড়তে হবে তাকে। একবার সে উত্তেজিত হয়ে ওঠে, আবার ভেতর থেকে কেউ যেন রাশ টেনে ধরে। তখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে সে দিগম্বর বিশ্বাসকে বলল আরো পরামর্শের জন্য সেখানেই দিন দুয়েক থেকে যেতে। পরের দিনই একদল গ্রামবাসী এসে উপস্থিত। দূর দূরান্ত থেকে যেমন লোকে কোনো জাগ্রত ঠাকুরের কাছে ধর্ণা দিতে আসে, সেরকম তারাও এসেছে অলৌকিক শক্তি সম্পন্ন গঙ্গানারায়ণের কাছে তাদের দুঃখের কথা জানাতে। তারা গঙ্গানারায়ণের পায়ের কাছে কেঁদে পড়ল। নীলকুঠির পাইকরা তাদের গ্রাম থেকে দুটি যুবতী বধূকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। এই অবস্থায় কোনো গৃহবধূর ধর্মনাশ হলে সব অংশে নির্বংশ হবার অভিশাপ লাগে। গঙ্গানারায়ণ কি এর প্রতিকার করবে না? তোরাপো তার দলবল হই হই রই রই করে উঠল। বেশ কিছুদিন বনবাসের ফলে তাদের মধ্যে যেন পূর্ণ আদিম শক্তি জেগেছে। তারা আঘাত হানবার জন্য উন্মুখ। ইদানিং নারী হরণের ঘটনা বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ কুঠিয়ালদের ধারণা চাষিদের ঘরের লক্ষ্মী কেড়ে নিয়ে গেলে তারা কাঁদতে কাঁদতে আত্মরা হয়ে যায়। তখন সামান্য অঙ্গুলি হেলনেই তারা গড়িয়ে গড়িয়ে এসে পা চাটে। দিগম্বর বিশ্বাস গঙ্গানারায়ণকে বলল, চলেন না, এবার শক্তি পরীক্ষা হয়ে যাক।
নানা কোলাহলের মধ্যে গঙ্গানারায়ণের সম্মতি জানাতে বাধ্য হলো। সেই রাতেই প্রায় 40 জন লাঠিধারী কৃষকের একটি দল নিয়ে তারা আক্রমণ করলো একটি নীলকুঠি, এবং প্রথমবারেই তাদের জয় হলো অতি সহজে। আশ্চর্যের বিষয় এই যে এই নীলকুঠিতে হয় বন্দুক ছিল না, অথবা চালাবার মতো সম্বিত কারোর ছিল না। দুজন সাহেবই ছিল অত্যন্ত নেশাগ্রস্ত। গঙ্গানারায়ণকে বিশেষ কিছু করতেই হলো না। বন্দুক হাতে নিয়ে সে শুধু গেল আগে আগে, আর হিংস্র উন্মাদনায় ছুটে এলো চাষিরা তার পিছু পিছু। এর আগে কোনো নীলকুঠি আক্রমণ করার মতো সাহস কেউ দেখায়নি। এরা সোজা গিয়ে ভেঙে ফেললো নীলকুঠির দ্বার। একজন সাহেব কোনো ক্রমে পালায়ন করলো, অপর সাহেবটিকে ভূপাতিত করে তার গলায় পা দিয়ে দাঁড়ালো তোরা। যুবতী বধূ দুটিকে পাওয়া গেল অর্ধমিত অবস্থায়। সেসব ঘটনায় গঙ্গানারায়ণের কোনো অংশ ছিল না। তারও কৃতিত্ব জমা হচ্ছিল গঙ্গানারায়ণের নামে। এবার তার সত্যিকারের একটি জয় কাহিনী ছড়িয়ে পড়ল 10 গুণ হয়ে। গ্রাম্য কবিয়ালরা গান বাঁধল গঙ্গানারায়ণের নামে। এবার নীলের ক্যাতায় আগুন লেগেছে, গঙ্গা সিংহী ঝাঁপিয়ে পড়েছে। ওরে ওরে নীল হনুমান দাঁড়া দাঁড়া, গঙ্গা সিংহীর দুয়ারে আছে খাড়া। কর্মযজ্ঞ একবার শুরু হবার পর আর দ্বিধার দোলাচলের সুযোগ রইল না। গঙ্গানারায়ণ ঘন ঘন বদল করতে লাগলো তার আস্তানা, এবং এক একদিন এক এক গ্রামে সদল বলে ঝটিকার মতো উপস্থিত হয়ে কৃষকদের বিদ্রোহের দীক্ষা দিতে লাগলো। যে 2-4 জন চাষি তাদের জমিতে নীল চাষ করেছিল, সেসব জমি থেকে উপড়ে ফেলা হলো নীল ফসল। নীলকুঠির পাইকদের সঙ্গেও সংঘর্ষ হলো কয়েকবার। দিগম্বর বিশ্বাস ঠিকই বলেছিল, তার উপস্থিতি অলৌকিক শক্তির মতো কাজ করে। যেখানেই সে যায় সেখানেই জোয়ারের স্রোতের মতো ছুটে আসে চাষিরা। তাদের বিরুদ্ধে নীলকুঠির পাইকরা কি করবে? একটি ক্ষেত্রে বন্দুকের গুলি চালাতে হয়েছিল গঙ্গানারায়ণকে। বিপরীত দিক থেকে এক সাহেবও গুলি ছুড়েছিল। উভয় পক্ষের কেউই হতাহত হয়নি, তবু তাতেও যেন গঙ্গানারায়ণের অলৌকিক শক্তির আরো বেশি করে প্রকাশ হলো। আকাশ ফাটানো চিৎকারে গঙ্গানারায়ণের নামে জয়ধ্বনি তুলল তার অনুগামীরা। প্রায় মাস অবধি কাল গঙ্গানারায়ণের জয়যাত্রা অব্যাহত রইল। মনে হলো যেন সাহেবরা পশ্চাৎ অপসরণ করেছে অনেক আগেই। কোনো জায়গাতেই গঙ্গানারায়ণের দলকে তেমন বড় বাধার সম্মুখীন হতে হয়নি। নীলকর পুলিশ হাত মিলিয়ে চলে, তেমনও দেখা গেল না। চাষিদের অনেকখানি মনোবল ফিরে এলো। ভিটে মাটি ছেড়ে যারা পলায়ন করেছিল তারাও আবার ফিরে এলো বাস্তুভূমিতে। বহু বছর পর অনেক চাষি তাদের জমিতে নীলের বদলে আবার ধান চাষের উদ্যোগ শুরু করলো। এরই মধ্যে হঠাৎ একদিন ধরা পড়ে গেল গঙ্গানারায়ণ। কিছু কিছু রায়তের নিজস্ব জমিতে সাহেবদের জোর করে নিজেদের মুনিশ দিয়ে নীল চাষ করেছিল। সেই সব জমি আবার দখলে এনে নীলের চারা উৎপাটিত করে চাষিদের অধিকার ফেরত দেবার তদারক করছিল গঙ্গানারায়ণ। হঠাৎ এসে বলল অশ্বারোহী পুলিশ বাহিনী। গত কয়েকদিন কোনো রকম পুলিশ বা নীলকুঠির পাইকদের সারা শব্দ না পেয়ে গঙ্গানারায়ণের সাহস বেড়ে গিয়েছিল। সঙ্গে নিজের পুরো দলটি আনেননি। আর দিনের আলোয় এমন ফাঁকা জায়গায় দাঁড়ানো তার উচিত হয়নি। পুলিশ বাহিনী দূর থেকেই বন্দুকের ফাঁকা আওয়াজ করতে করতে আসছে। গঙ্গানারায়ণ দেখলো ওদের কাছে অনেকগুলি বন্দুক। অসম যুদ্ধ চালিয়ে কোনো লাভ নেই, তাই অনর্থক রক্তপাত এড়াবার জন্য গঙ্গানারায়ণ তার সঙ্গীদের বলল, তোরা সরে পড়, চাষিদের মধ্যে মিশে যা ধীরে ধীরে, আমি দেখছি। গোয়ারের মতো সম্মুখ যুদ্ধে প্রবৃত্ত হয়ে কিংবা পলায়ন করতে গিয়ে পিছন থেকে গুলিবিদ্ধ হয়ে মরলে চাষিদের মনোবল ভেঙে যেতে পারে। তার চেয়ে বরং সসম্মানে আত্মসমর্পণ করা ভালো। এরপর যদি আইনের আশ্রয় নিয়ে লড়াই করা চালিয়ে যাওয়া যায়। বন্দুক সমেত দক্ষিণ হস্তটি উঁচু করে গঙ্গানারায়ণ এগিয়ে গেল সামনের দিকে। পুলিশ বাহিনীটি পরিচালনা করছিল গঙ্গানারায়ণের স্কুলের সহপাঠী সেই ভগীরথ দারোগা। ঘোড়া থেকে নেমে সে নিজের হাতে গঙ্গানারায়ণের হাত ও কোমরে দড়ি বাঁধল। দড়ির অগ্রভাগটি নিজের হাতে রেখে হাঁটতে হাঁটতে সে চুপি চুপি বলল, তোর ভালোর জন্যই তোকে অ্যারেস্ট করলুম রে গঙ্গা। এছাড়া তোকে বাঁচাবার আর উপায় ছিল না। কলকাতা থেকে আরো ফৌজ আসছে। তোকে দেখা মাত্রই গুলি করার অর্ডার বেরিয়েছে। এই কটা চাষাভূষণ নিয়ে তুই এদের সঙ্গে লড়তে চাস? আমি কলকাতায় তোদের বাটিতে চিঠি লিখে দিয়েছি। সেখান থেকে কেউ এসে তোকে জামিনে খালাস করে নেবে। আর যদি কেস লড়তে হয় লড়বে। আর একদিনও বাইরে থাকলে তোকে প্রাণে বাঁচানো যেত না। গঙ্গানারায়ণের মুখখানি ভাবলেশহীন। বাল্যের সহপাঠীর মুখের দিকে সে একবার তাকিয়েও দেখল না। সেই রাত্রিটা গঙ্গানারায়ণকে আটক করে রাখা হলো হাজতে। পরদিন বিকেলে এত্তেলা এলো যে তাকে পাঠাতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তাঁবুতে। খোদ ম্যাজিস্ট্রেট সাহেব তাকে দেখতে চান। শৃঙ্খলিত অবস্থায় গঙ্গানারায়ণকে আনা হলো সেখানে। ম্যাজিস্ট্রেটের তাঁবুতে আরও একজন উপস্থিত ছিল, সাহেবের বিশেষ বন্ধু নীলকর ম্যাকগ্রেগর। ম্যাজিস্ট্রেট সাহেব তার স্বদেশবাসী সুরিতকে জিজ্ঞেস করলো, ইজ দিস দ্য ম্যান? ম্যাকগ্রেগরের এক চোখে ঠুলি পরানো,
চিবুকে এখনো চাবুকের দাগ। প্রায় গর্জন করে সে বলল, ইয়েস। ম্যাজিস্ট্রেট সহাস্যে বললেন, বেট হিম। সঙ্গে সঙ্গে চাবুক নিয়ে ম্যাকগ্রেগর একেবারে ঝাঁপিয়ে পড়ল গঙ্গানারায়ণের ওপরে। চাবুকের শব্দে বাতাস শিহরিত হতে লাগলো, আর ম্যাজিস্ট্রেট সাহেব চুমুক দিতে লাগলেন চায়ের পেয়ালাতে। খানিক বাদে তিনি বললেন, উহাকে একেবারে প্রাণে মারিও না ম্যাকগ্রেগর। আমাদের এখানকার দারোগা ওর বাল্যবন্ধু। উহাকে একেবারে হত্যা করিলে সে দুঃখ পাইয়া কিছু লিখিয়া ফেলিতে পারে। অবশ্য অচিরাত সে দারোগাকে বরখাস্ত করিবার ব্যবস্থা করিতেছি। তাহার পর সেই দারোগার উপরেও কয়েক ঘা মরিয়া হস্তের সুখ মিটাইও। অচেতন রক্তাক্ত অবস্থায় গঙ্গানারায়ণ পড়ে রইল সেখানে। বিধবা বিবাহের প্রচলন করবার সঙ্গে সঙ্গে স্ত্রী শিক্ষার বিস্তারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিদ্যাসাগর। অকস্মাৎ তাতে বাধা পড়ল। সরকারি কর্মচারীরা তার কাজকর্মের তারিফ করেন। বিলাতের সংবাদপত্রে তার প্রশস্তি ছাপা হয়। সেই জন্য বিদ্যাসাগর ধরেই নিয়েছিলেন যে তার সব প্রগতিমূলক কাজে তিনি সরকারের সমর্থন পাবেন। গ্রামে গ্রামে স্কুল খোলার দায়িত্ব দিয়ে সরকার তাকে স্পেশাল ইন্সপেক্টর অফ স্কুল পদে নিযুক্ত করেছেন। সেই জন্য অতিরিক্ত পরিশ্রম করে বিদ্যাসাগর স্কুল খুলে চলেছেন, শুধু ছেলেদের জন্য নয়, বালিকাদের জন্য। বেথুনের নামে কলকাতায় স্কুলটি চলছে নানান বাধা বিপত্তি এড়িয়ে। বিদ্যাসাগর সেই স্কুল কমিটির সম্পাদক, কিন্তু তিনি বুঝেছিলেন গ্রামের আবালদেরও মুখে ভাষা না জোগাতে পারলে দেশের নারী সমাজের অন্ধকার কিছুতেই দূর হবে না। স্কুল খোলা খুব কষ্টসাধ্য কিংবা ব্যয়সাধ্য নয়। যে গ্রামের লোকেরা স্কুলের জন্য জমি দিতে চায় এবং গ্রামবাসীরাই চাঁদা তুলে একটি স্কুল ঘর নির্মাণ করে দিতে প্রস্তুত, সেখানেই বিদ্যাসাগর নিজে গিয়ে একটি স্কুলের পত্তন করে আসেন। সেই স্কুলের শিক্ষকদের মাস মাহিনা দেবে সরকার। এক একটি স্কুলের জন্য মাসে 15-20 টাকা, বড়জোর 40-45 টাকা খরচ। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়ায় ঘুরে ঘুরে বিদ্যাসাগর একটার পর একটা বালিকা বিদ্যালয় খুলে যেতে লাগলেন। এইরকম ভাবে 45টা স্কুল প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সরকারের টনক নড়ল। সরকারের শিক্ষা বিভাগ থেকে বিদ্যাসাগরকে ডেকে বলা হলো, এত স্কুল খুলে যাচ্ছ, এর খরচ দেবে কি? বিদ্যাসাগর আকাশ থেকে পড়লেন। এই অশিক্ষিত মূর্খদের দেশে জ্ঞানের আলো বিতরণ করার জন্য ইংরেজরা কত বাণী দিয়েছে, এখন খরচের নামে তারা পিছিয়ে যাবে? আর কতই বা খরচ? এই পর্যন্ত প্রতিষ্ঠিত 45টি স্কুলের জন্য মাসিক মোট ব্যয় 845 টাকা। রাজকোষে এই সামান্য টাকা অকুলান। কিন্তু ইংরেজ সরকার এই দেশে শিক্ষার প্রসার চায় কিছু কেরানি বা নিম্ন শ্রেণীর কর্মচারী সৃষ্টির জন্য। স্ত্রী লোকদের শিক্ষিত করে সরকারের কোনো লাভ নেই, কারণ স্ত্রী লোকেরা তো চাকরি করতে আসবে না। এমন অকাজে অর্থ ব্যয়ের ইচ্ছে সরকারের থাকবে কেন? বিদ্যাসাগর লম্বা লম্বা চিঠিতে অনেক যুক্তি প্রদর্শন করলেন, তবু সরকার অটল। এদিকে মাসের পর মাস চিঠি চালাচালির ফলে ওই 35টি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে। বিদ্যাসাগর নিজে ওই সব শিক্ষকদের নিযুক্ত করেছেন। সরকার বেতন না দিলে তাকেই দিতে হবে। আরেকটি ব্যাপারেও বিদ্যাসাগর লক্ষ্য করলেন। দক্ষিণ বাংলার ইন্সপেক্টর অফ স্কুলস পদটি খালি হওয়ার পর সকলেই ধরে নিয়েছিলেন যে এবার ওই পদটি বিদ্যাসাগরকেই দেওয়া হবে। গ্রাম বাংলার বিদ্যালয়গুলো সম্পর্কে তার চেয়ে বেশি অভিজ্ঞতা আর কারো নেই, কোনো সাহেবের তো থাকতেই পারে না। তবু ওই পদটি দেওয়া হলো আর একজন সাহেবকে। চাকুরির ক্ষেত্রে একটা সীমারেখা আছে, তার ঊর্ধ্বে কোনো নেটিভকে বসানো হবে না। বীরসিংহ গ্রাম থেকে আগত এই জেদি পুরুষটির আর একবার ঘাড় ব্যাকা হলো। বিদ্যাসাগর 500 টাকা মাইনের সরকারি চাকরি থেকে পদত্যাগ করলেন। এখন অবস্থা এমন নয় যে চাকরি ছাড়লে বিদ্যাসাগরকে দারিদ্র বরণ করতে হবে। গ্রন্থ রচনা করে তার নিজস্ব আয় যথেষ্ট। কিন্তু তার মন ভেঙে গেল শুধু এই ঘটনায় নয়, পরপর আরো কয়েকটিতে। কয়েক বছর আগে বিদ্যাসাগর তাঁর বন্ধু প্যারীচরণ সরকারের বাড়িতে একদিন গিয়েছিলেন রসালাপ করতে। প্যারীচরণ বারাসাতের স্কুলে পড়াচ্ছিলেন। সেখান থেকে তখন হিন্দু স্কুলের হেডমাস্টার হয়ে এসেছেন। প্যারীচরণ ইংরেজিতে যথেষ্ট পণ্ডিত। বারাসাতে থাকার সময় একেবারে শিশুদের ইংরেজি শিক্ষার জন্য একটি বই লিখেছিলেন, তার নাম ফার্স্ট বুক। হিন্দু স্কুলে এসে সেই বইটির একটি নতুন সংস্করণ প্রকাশের জন্য ঘষা মাজা করছেন। তখন কথায় কথায় তিনি বিদ্যাসাগরকে বলেছিলেন, ঈশ্বর, তুমিও একটি শিশু শিক্ষার জন্য বাংলা বই লেখো না কেন? বিদ্যাসাগর প্রথমে কোনো উত্তর দেননি। প্যারীচরণ আবার বলেছিলেন, তুমি কি ভাবছো তোমার মতো এত বড় পণ্ডিত অ আ ক খ বই লিখলে তোমার মান যাবে? কিন্তু শিশুকালে যদি শিক্ষার ভিত্তি পোক্ত না হয়, তাহলে বড় হয়ে পণ্ডিতি বই পড়বেই বা কজনে? এসো, তুমি আর আমি মিলে শিশুদের বাংলা ও ইংরেজি বর্ণ পরিচয়ের ভার লই। কথাটা বিদ্যাসাগরের মনে লেগেছিল। এরপর একদিন পালকিতে যেতে যেতে তিনি অতি সরল কয়েকটি বাংলা বাক্য লিখলেন। পাখি উড়িতেছে, পাতা নড়িতেছে, গরু চড়িতেছে, জল পড়িতেছে, ফুল ঝুলিতেছে, গোপাল বড় সুবোধ,
গোপাল আপনার ছোট ভাই ভগ্নীগুলিকে বড় ভালোবাসে। লিখিতে লিখিতে নিজেই অবাক হয়ে গেলেন বিদ্যাসাগর। বাংলা এমন সহজভাবেও লেখা যায়, যুক্তাক্ষর ব্যতি রেখেও বাক্য হয়। সংস্কৃতের অভিভাবকত্ব ছাড়াও বাংলা ভাষা নিজের পায়ে ভর দিয়ে চলতে পারে। কিছুদিন পরে তিনি প্রকাশ করলেন বর্ণ পরিচয় প্রথম ভাগ। প্রকাশের সঙ্গে সঙ্গে অভূতপূর্ব সাড়া পড়ে গেল। ঠিক এই রকমই একটা গ্রন্থের যে অভাব ছিল সেটা বোঝা গেল যখন বিদ্যাসাগর এই রকম একটি বই লিখলেন। বিক্রয় হতে লাগলো হাজারে হাজারে। বিদ্যাসাগর নিজেই প্রকাশক, সুতরাং অর্থাগম হতে লাগলো প্রচুর। তারপর রচনা করলেন বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ। পরপর আরো কয়েকটি পাঠ্যপুস্তক লিখে ফেলার পরে তার নিয়মিত অর্থাগম হতে লাগলো। তিনি রীতিমতো ধনী ব্যক্তি। চাকরি ছাড়ার পরও তিনি ধনী, কিন্তু অর্থশূন্য এবং ঋণগ্রস্ত। আয়ের চেয়ে তার ব্যয় বেশি। বিধবা বিবাহের জন্য তাকে ঋণ করতে হয়েছে প্রচুর। বিধবাদের বিবাহের জন্য তিনি শুধু আইনের প্রবর্তন করেই নিরস্ত হননি, সামাজিকভাবে এই বিবাহ চালু করার জন্য তিনি নিজে একের পর এক বিবাহের ব্যবস্থা করে যাচ্ছিলেন। ক্রমে দেখা গেল এটি যেন তারই একার দায়, খরচ বহন করতে হয় তাকেই। এমনও রটে গেল যে কলকাতায় গিয়ে কোনো বিধবা কন্যাকে বিবাহ করলে বিদ্যাসাগরই নববধূর গয়না গাঁটি ও অন্যান্য সরঞ্জাম নিজে কিনে দেন। বিবাহের নামে কেউ কেউ তাকে তঞ্জকতা করতেও ছাড়ল না। যেসব মান্যগণ্য ব্যক্তি এই কাজে তাকে সাহায্য করার আন্তরিক আশ্বাস দিয়েছিলেন তারাও একে একে পিছিয়ে গেছেন প্রায় সকলেই। অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও ভুলে গেছেন, এমনকি তার সুহৃদরাও অনেকেই উদাসীন এখন এই ব্যাপারে। চাকরি ছাড়ার পর বিদ্যাসাগর ঠিক করলেন যে কয়টি বালিকা বিদ্যালয় ইতিমধ্যে স্থাপিত হয়েছে সেগুলি কিছুতেই বন্ধ হতে দেওয়া হবে না। তার একার পক্ষে এতগুলি স্কুলের ব্যয় বহন করা দুঃসাধ্য। তিনি জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলে চালালেন, কিন্তু তেমন সাড়া পাওয়া গেল না। তিনি সবিস্ময়ে টের পেলেন যারা মুখে সর্বদা বলেন যে স্ত্রী শিক্ষা আমাদের দেশের পক্ষে বিশেষ প্রয়োজনীয়, তারাও কার্যক্ষেত্রে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসেন না। এই দেশের মানুষের মুখের কথার সঙ্গে কাজের মিল নেই। আঘাত শুধু এরকমই নয়, আঘাত আসে অতি কাছের মানুষের কাছ থেকেও। যাদের তিনি সাহায্য করেন তারাই আড়ালে গিয়ে তার নামে অপবাদ ছড়ায়। অতি ঘনিষ্ঠ বন্ধু মদনমোহন সামান্য টাকা পয়সার প্রশ্ন তুলে ঝগড়া করলেন কিছুদিন আগে, অথচ প্রথম যৌবনে এই মদনমোহনকেই তিনি ডেকে এনে সংস্কৃত কলেজে তার থেকে উঁচু পদে চাকরির ব্যবস্থা করেছিলেন। কিছুদিন অবসন্ন নিরুদ্যম হয়ে রইলেন বিদ্যাসাগর। মনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যও ভগ্ন হলো। চুপচাপ বিছানায় শুয়ে থাকেন এবং গ্রন্থ পাঠ করেন, কিন্তু এরকম অবস্থা বেশি দিন চলতে পারে না। একসময় তিনি ভাবলেন, আমি কি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি? মানুষের কথা ভেবে মানুষের জন্য তিনি ঈশ্বরের প্রতিও মনোযোগ দেননি। এখন যদি মানুষের উপর থেকেও বিশ্বাস চলে যায় তাহলে তিনি কি অবলম্বন করে বাঁচবেন? আবার জোর করে ঝেড়ে ফেললেন মানসিক বিষাদ। ঠিক করলেন যে একটা কিছু কঠিন কাজের মধ্যে আত্মনিয়োগ করলে জড়তা কেটে যাবে। কিছুদিনের জন্য লেখার কাজ নিয়ে থাকবেন তিনি। এই পর্যন্ত টুকিটাকি ছোটখাটো বই লিখেছেন কতকগুলি, কিন্তু বড় কিছু লেখার সময় পাননি। তিনি মহাভারতের অনুবাদ শুরু করলেন। এটি শেষ না করা পর্যন্ত থামবেন না। মহাভারতের কিছু কিছু অনুবাদ করে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশের জন্য পাঠাচ্ছেন। এই সময় একদিন এক যুবক এলো তার সঙ্গে সাক্ষাৎ করতে। যুবকটি তার পূর্ব পরিচিত, কিন্তু তাকে দেখে তিনি চিনতে পারলেন না। মুখখানি কালীবর্ণ, চক্ষু দুটি কঠোরগ্রস্ত, এর ধুতি ও কুর্তা যথেষ্ট মূল্যবান হলেও পা দুটি খালি। বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন, তুমি কে হে বাপু? যুবকটি বলল, গুরুদেব, আমায় বিস্মিত হয়েছেন, আমি নবীন কুমার সিংহ। বিদ্যাসাগর নাম শুনে ভ্রু কুঞ্চিত করে লইলেন। তার ক্রোধের সঞ্চার হলো। এইসব অস্থিরমতি ধনির দুলালদের সঙ্গে তিনি কোনো সংসর্গ রাখতে চান না। এই নবীন কুমার সিংহ অত্যুৎসাহ নিয়ে একসময় তার পাশে এসে দাঁড়িয়েছিল। প্রথম প্রথম প্রতিটি বিধবা বিবাহের অনুষ্ঠানে সে নিজে উপস্থিত থাকতো। প্রতিটি বিবাহে সে 1,000 টাকা সাহায্য করবে এমন ঘোষণা করেছিল সংবাদপত্রে। তারপর হঠাৎ ভোঁ ভাঁ, আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 1,000 টাকা দূরে থাক, এক পাই পয়সা দিয়েও আর সাহায্য করে না। অন্যান্য বনিয়াদি ঘরের ছোকরাদের মতো এরও যে পাখা গজিয়েছে এবং উঠতে শিখেছে সে সংবাদ একটু একটু কানে এসেছে তার। যতই মুখে আদর্শের বুলি আওড়াক, রক্তের দোষ যাবে কোথায়? সুরা আর 12 নারী ছাড়া এরা বাঁচতে পারে না। অপ্রসন্ন মুখে তিনি বললেন, চেহারা দেখে চিনবার উপায় নেই, তবে নাম শুনে চিনেছি। তবে আমি তোমার গুরু হলাম কিসে? তোমার মতো 2-4টে চেলা দেখলেই লোকে টের পেয়ে যাবে আমি কি দরের গুরু। নবীন কুমার বলল, আমি আপনার অতি অযোগ্য শিষ্য। আমি কি আপনার চরণাবিন্দু একবার স্পর্শ করতে পারি? বিদ্যাসাগর বললেন, যদি ব্রাহ্মণকে প্রণামের মতি থাকে তবে করতে পারো।
উপবিষ্ট অবস্থায় প্রণাম গ্রহণ করতে নেই বলে বিদ্যাসাগর উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, তার আগেই নবীন কুমার একেবারে তাঁর পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি পাপী, আমি অপবিত্র, হু হু করে কাঁদতে লাগলো সে। বিদ্যাসাগর এরকম কান্নাকাটি খুবই অপছন্দ করেন। অপরকে অশ্রু বিসর্জন করতে দেখলেই তার চক্ষু সজল হয়ে আসে। এই তার এক মহা বিপদ। এই বিলাসী উচ্ছৃঙ্খল যুবকটিকে তিনি অপছন্দ করেন, তবে এর কান্না দেখে তাকে কাঁদতে হবে, এ এক জ্বালা। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, ওঠো, উঠে বসো, যা বলতে চাও বলো। আমি কোনো মানুষকেই অপবিত্র মনে করি না, তবে তোমার মতো ধনী ব্যক্তিদের আবার কখনো পাপ হয় নাকি? পাপ তো শুধু গরিব হা ভাতেদের জন্য। নবীন কুমার তবু কান্না সামলাতে পারছে না। তার মতো তেজস্বী অহংকারী যুবক এরকম দুর্বলতা আগে কখনো দেখায়নি, কিন্তু তার মানসিক ভারসাম্যই যেন টলে গেছে। কমলা সুন্দরীর বাড়িতে রাত্রি যাপন করার পর তার যখন চৈতন্য হয়, তখনই সে কেঁদে উঠেছিল। নিজের কাছে নিজের এমন নিদারুণ পরাজয় সে সহ্য করতে পারেনি। সেদিন বাড়ি ফেরার পথেই সে সংকল্প নিয়েছিল সে আত্মহত্যা করবে। প্রায় 10 দিন সে নিজেকে বন্দি করে রেখেছিল নিজের শয়নকক্ষে, বাইরের কারুর সঙ্গে দেখা করেনি। জননী কিংবা পত্নীর অনুরোধে সামান্য কিছু আহার মুখে তোলার ভান করেছে মাত্র। সে আত্মনিগ্রহের চরম দেখতে চেয়েছিল। ক্রমশই বেড়ে উঠছিল তার জেদ। সে ভেবেছিল আত্মহত্যাই তার একমাত্র পরিণতি হতে পারে। নির্জন দুপুরে সে চুপি চুপি বেরিয়ে গিয়ে ঝাঁপ দিয়েছিল তাদের গৃহের পিছনের দিকে পুকুরে। সন্তরণ জানে না সে। জলের গভীরে তলিয়ে যেতে যেতে বুক ফাটা যন্ত্রণার সঙ্গে সঙ্গে সে তৃপ্তিতেও বলতে চেয়েছিল, আমার শাস্তি শুধু আমি নিজেই দিচ্ছি, আর কেউ না। অবশ্য পরম বিশ্বস্ত এবং সদা অনুগামী দুলাল চন্দ্র তাকে ঠিক সময় দেখতে পেয়ে জলে লাফিয়ে পড়ে এবং উদ্ধার করে আনে। নবীন কুমার দুলাল চন্দ্রকে 5 বার চপেটাঘাত করে বলেছিল, আমার হুকুম ছাড়া তুই কেন আমাকে তুলেছিস হারামজাদা। এরপর সে একদিন দুপুরে বাবার আমলের পুরনো কেলভিন কোম্পানির একটি পিস্তলে গুলি ভরে তার নলটি নিজের গলায় ঠেকিয়ে ট্রিগার টেনে দেয়। বহুকাল অব্যবহৃত পিস্তলটি নিজেই ফেটে যায় বিকট শব্দ করে। নবীন কুমারের 2টি আঙ্গুল কিছু জখম হয় মাত্র। 2বার প্রাণে বেঁচে যাওয়ায় নবীন কুমার প্রাণ হননের চেষ্টা থেকে বিরত হয় বটে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক জীবন থেকে। মুলুক চাঁদের আখড়ায় সে আর কখনো পদার্পণ করেনি। তার বন্ধুরা তাকে কতবার এসে ডেকে ডেকে ফিরে গেছে, কিন্তু সে দেখা করেনি কারুর সঙ্গে। কিছুক্ষণ শুয়ে থাকলেই তার চক্ষে সেই দৃশ্যটি ভেসে ওঠে। স্থূলকায়া কমলা সুন্দরী অতিশয় কাতরভাবে আকুলি বিকুলি করে বলেছে, ওগো, আমায় ছুঁয়োনি, আমায় ছুঁতে নেই, আমি যে তোমার মায়ের মতো। আর নেশার ঝোঁকে দিকবিদিক জ্ঞান শূন্য নবীন কুমার তাকে আলিঙ্গন করে জড়িত স্বরে বলেছে, নাচ দেখাবে না নাচ, শুয়ে শুয়ে নাচ। প্রতিবার দৃশ্যটি মনে পড়লে ঘৃণায় তার শরীরে একটা ঝাঁকুনি লাগে। এক বিগত যৌবনা 12 বনিতার দূষিত শয্যায় রাত্রি যাপন করতে হয়েছে তাকে। লোক পরম্পরায় সে জেনেছে যে ওই স্ত্রী লোকটিই ছিল তার পিতার রক্ষিতা। সহ্য হয় না, কিছুতেই সহ্য হয় না। এজন্য সে কারুকে দোষ দিতে পারে না নিজেকে ছাড়া। হরিশকে সে দায়ী করতে পারে না কিছুতেই, কারণ হরিশ কোনো দিন নিজে তাকে ডাকেনি। তাছাড়া নিজের কাজের সময় ঠিক সে উঠে যেতে পারে, তার মতো গা ভাসিয়ে দেয়নি। 4-5 মাস এই অবস্থায় কাটিয়ে দিয়েছে নবীন কুমার। গ্রন্থপাঠ করে সে মন ভোলাতে চেয়েছে। তারপর শুরু হলো একাকিত্বের যাতনা। তার পাপের কথা সে কারুকে জানাতে চায়, কিন্তু কাকে? ক্যাথলিকরা যেমন গির্জায় গিয়ে সব কথা উজাড় করে দিতে পারে, সেই রকম ভাবে বারবার একটি নামই মনে পড়ছিল তার, কিন্তু তার কাছে আসতে ভয় পাচ্ছিল সে। শেষ পর্যন্ত বুঝলো যে ওর কাছে যাওয়া ছাড়া গতি নেই। এতদিন পর বাড়ির বাইরে এসে নবীন কুমার অনুভব করলো সে মানসিক বৈকল্যের প্রভাব তার শরীরের উপরও পড়েছে। চলতে গেলে তার পা কাঁপে, মস্তিষ্কের মধ্যে ঝিমঝিম শব্দ। কয়েক বছর আগে সে গুরুতরভাবে পীড়িত হয়ে পড়েছিল, তখন তার বাঁচার জন্য ব্যাকুলতা ছিল প্রবল। এবারে সে স্বেচ্ছায় মৃত্যু কবলিত হতে গিয়েছিল। এখনো সে জীবন সম্পর্কে বিতরাগ। জুরি গাড়িতে ওঠার অনেক পরে দেখলো যে তার 2 পায়ে 2 রকম পাট্টির জুতো। বিদ্যাসাগর তার হাত ধরে টেনে তুলে বললেন, তোমার শরীরের এই অবস্থা হয়েছে কেন? বেশ তো দিব্যকান্তি ফুটফুটেটি ছিলে, কি পাপ করেছো তুমি শুনি? অশ্রু সংবরণ করে নবীন কুমার স্থির হয়ে দাঁড়াবার চেষ্টা করলো। তখনও তার শরীর কাঁপছে। বিদ্যাসাগর বললেন, বসো, শান্ত হও। নবীন কুমার তারপরও কিছুক্ষণ চুপ করে রইল। চক্ষু শুষ্ক হবার পর ধীরস্বরে সে বলল, আমাকে শাসন করার কেউ নেই, আমি স্বেচ্ছাচারীর মতো চলতে পারি।
আমি কুপথে যাই না সুপথে যাই, সে ব্যাপারে আমি সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমি আমার মনকে নিজের বশে রাখতে পারিনি। এই আমার পাপ। এই নবীন যুবকটির কথা শুনে বিদ্যাসাগর খানিকটা সকৌতুক বিস্ময় অনুভব করলেন। এইরকম কাঁচা বয়সের অধিকাংশ যুবকই তো নিজের মনকে সবশে রাখতে পারে না। এ আর নতুন কথা কি? সত্য সাবালকত্ব প্রাপ্ত হয়ে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছে, এদের পিছনে অজস্র এয়ার বক্সি মোসাহেব জুটে যায়, তারপর মুন্ডুটি চিবিয়ে খায়। তিনি বললেন, পুরস্কার থাকলেই মনকে নিজের বশে রাখা যায়। এ ব্যাপারে আমি তোমাকে কি প্রকারে সাহায্য করতে পারি বলো তো বাপু? আমার মতো ব্যক্তির কি জীবন ধারণের প্রয়োজন আছে? আমি মরতেও রাজি আছি, যদি আপনি বলেন। আমি বললেই মরবে? হে যে বড় বিষম কথা। কেন মরবে? কেন? কি এমন গর্হিত কাজ করেছো? তোমার মতো যুবকদের কোনো দিকেই কোনো অভাব নেই, তবু মৃত্যু চিন্তা এত ভারী আশ্চর্যের। আমায় কেউ সুরাপান করতে নিষেধ করেনি। আমি ওই নেশা ধরলে সবাই ভাবতো স্বাভাবিক, তবু বাল্যকাল থেকে সুরাপানকে ঘৃণার চোখে দেখেছি। অথচ কখন এক সময়ে আমি সুরাপায়ী হয়ে গেলুম। খুলো পল্লীতে নষ্ট মেয়ে মানুষদের অঙ্গ আমি কখনো কামনা করিনি, অথচ এক রাত্রি অবসানে আমি দেখলুম আমি সেখানে শুয়ে আছি। কেন আমার এরূপ বিপরীত মতি? যে কাজে আমার অনুশোচনা হয় সে কাজ আমি নিজেই করি কেন? আপনি আমায় আত্মস্থ করে দিন। তুমি কি আমায় গুরু ঠাকুর ঠাউরেছ নাকি? আমি কোনো মন্ত্রতন্ত্র দিয়ে তোমায় সারাতে পারবো না। যদি সুপথে থাকতে চাও, নিজেকে শোধরাতে চাও, নিজের মনকে শক্ত করো। মন যার নিজের বশে থাকে না, সে কোন উপায়ে মন শক্ত করবে? শোনো, যারা নিজের বিচার বুদ্ধি দিয়ে ন্যায় অন্যায় বুঝতে শেখে, তারা কখনো পরের কথায় নাচে না। তোমার এখন বুদ্ধি পাকেনি, বোঝা যাচ্ছে। বয়সোচিত দুর্বলতায় যদি কিছু কুকর্ম করে থাকো, এখনো ফেরো, সময় বয়ে যায়নি। তোমার অর্থ আছে, দেশের কথা ভাবো, লোকহিতের জন্য কিছু করো। মদ টেনে বোয়াটেগিরি করা অতি সহজ। গন্ডায় গন্ডায় বড় মানুষের ছেলেরা তাই তো করছে। তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও, তবে নিজের বিচার বুদ্ধিকে জাগ্রত করো। আপনি বলছেন আমার জীবন ধারণের সার্থকতা আছে? কোনো সৎ কাজ করতে পারলেই জীবন ধারণ সার্থক হয়। তুমি তো দু একখানা বই লিখেছিলে, সেদিকেই আবার মন দাও। সামান্য গ্রন্থ রচনায় আমার আর আগ্রহ হয় না। গত পরশু থেকে আমি অন্য একটা কথা ভাবছি। আমি যদি সম্পূর্ণ মহাভারত বাংলাতে অনুবাদিত করি, তাতে কি আমার পাপ খলন হতে পারে? মুসলমানরা পুণ্য অর্জনের জন্য কোরআন নকল করে, আমিও যদি সেই মতো। বিদ্যাসাগর নবীন কুমারকে আপাদমস্তক দেখলেন একবার, তার ওষ্ঠে হাস্য ফুটে উঠল। সত্য গোফের রেখা দেখা দিয়েছে এই যুবকের। এ সমগ্র মহাভারত অনুবাদ করবে? বলে কি? কি বললে? তুমি মহাভারত হাতে লিখে নকল করবে, না বাংলায় রূপান্তরিত করবে? বাংলা করতে সমগ্র মহাভারত রচনা করব। তুমি সমগ্র মহাভারত পড়েছ? জানো সেই গ্রন্থখানি কত বিশাল? আগে বাল্যকাল থেকেই মহাভারত গ্রন্থ আমার বড় প্রিয়। কালিদাস নয়, মহাত্মা ব্যাসদেব বিরচিত যেটি। সম্প্রতি গত কয়েক মাসে গৃহবন্দী থাকাকালীন আমি আবার আদ্যপান্ত এই গ্রন্থ পাঠ করেছি। এ কাজ বিপুল পরিশ্রম সাধ্য আমি জানি, কিন্তু এই শ্রম আমার প্রাপ্য। বিদ্যাসাগর উচ্চ হাস্য করে উঠলেন। কয়েক মাস ধরে তিনি নিজেও মানসিক অবসাদে ভুগছিলেন। তা কাটিয়ে ওঠার জন্য তিনি মহাভারত অনুবাদে প্রবৃত্ত হয়েছিলেন। এই যুবকও সম্পূর্ণ অন্য কারণে কিছুদিন যাবৎ মনোযোগী। সেই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য এও মহাভারত অনুবাদের কথা চিন্তা করেছে। এই আকস্মিক মিলটি কৌতুকজনকই বটে। আরো কিছুক্ষণ নবীন কুমারের সঙ্গে এই বিষয়ে কথা বললেন বিদ্যাসাগর। তারপর তাকে বললেন, সপ্তাহখানেকের মধ্যে সে যেন কয়েক পৃষ্ঠা অনুবাদ করে এনে দেখায়। সেই লেখা দেখে তিনি নবীন কুমারের আন্তরিকতার বিচার করতে পারবেন। 1 সপ্তাহ লাগলো না। 2 দিন পর নবীন কুমার সঙ্গে নিয়ে এলো স্বরচিত 3 পৃষ্ঠা বাংলা মহাভারত। বিদ্যাসাগর মনোযোগ সহকারে পৃষ্ঠা 3টি পড়লেন কয়েকবার। তারপর বললেন, তুমি তো সত্যি বড় বিস্ময়কর ছোকরা দেখছি। তোমার রচনায় কয়েকটি ভ্রম আছে। 3 জায়গায় তুমি শ্লোকের ঠিক মতো অর্থ অনুধাবন করতে পারোনি, স্পষ্টই বোঝা যায়। তোমার সংস্কৃত জ্ঞান তেমন নেই, কিন্তু তোমার বাংলা গদ্য ভাষাটি তো বড় চমৎকার। যেমন সাবলীল, তেমনই ঝংকারময়। অপর লেখকদের রচনা আমি পড়ে দেখেছি, এমন গদ্য ভাষা সহসা চোখে পড়ে না। এরকম প্রাণোজ্জ্বল অনুবাদ লোকে আগ্রহের সঙ্গে পাঠ করবে। তুমি সত্য বলছো? তুমি সম্পূর্ণ মহাভারত অনুবাদ করবে? নবীন কুমার বলল,
আপনার পা ছুঁয়ে শপথ করতে পারি। বিদ্যাসাগর বললেন, উত্তম কথা। তুমি এই কাজ একা কিছুতেই পারবে না। সংস্কৃত উত্তম রূপে না জানলে তোমার সারা জীবনের পরিশ্রমেও কোনো কাজ হবে না। তোমার অর্থ আছে, কিছু পণ্ডিত নিযুক্ত করো। আমি সেরকম কিছু পণ্ডিত ঠিক করে দিতে পারি। তাদের নিয়ে সংস্কৃত শ্লোকগুলি সঠিক অর্থ নির্ণয় করিয়ে নেবে। কিন্তু ওদের ওই অং বংওয়ালা বাংলা গদ্য চলবে না। তোমার এই সুন্দর ভাষায় সেই রূপ দাও। নবীন কুমার বলল, আপনি যেরকম বলছেন সেই রকমই হবে। বিদ্যাসাগর বললেন, দেরি না করে কাজে লেগে যাও অবিলম্বে। লঘু আমোদ ছেড়ে তুমি এই কঠিন কর্মে নিযুক্ত হলে তোমার উপকার হবে এবং তা আমারও আহ্লাদের বিষয় হবে। সেই জন্য আমি নিজে মহাভারতের যে অনুবাদ শুরু করেছিলুম তা বন্ধ করে দিলুম। তোমার মহাভারতই দেশে প্রচারিত হোক। নবীন কুমার বলল, আপনি আপনি মহাভারতের রূপান্তর শুরু করেছিলেন? আমি জানতুম না। তবে তো আমার বিদ্যাসাগর বললেন, আমি অল্পই করেছি, সেখানেই ক্ষান্ত হব। ভালোই হলো, আমি অন্য কাজে মন দিতে পারবো। তোমার ভয় নেই, আমি মধ্যে মধ্যে তদারক করে আসব তোমাদের অগ্রগতি। আমার যেটুকু সাধ্য তা দিয়ে তোমায় সাহায্য করতে বিরত হব না। তুমি কাজ চালিয়ে যাও।